আর একটু সিরিয়াস হতে হবে কিন্তু, মানে আমি এই ছেলেদের অ্যাটেন্ডেন্স নিয়ে আমি কিন্তু হতাশ, মানে কেন এত কম অ্যাটেন্ডেন্স হবে, কেন 100% ছেলে অ্যাটেন্ড করবে না কেন? হুম, যে অসুবিধা থাকলে বলো, কিন্তু অ্যাটেন্ডেন্স তোমার 100% লাগবে। এবার একজন যদি পার্টিকুলারলি কোনো একটা দিন আসতে না পারে, সেটা কারণ আমাদের কাছে ইনফরমেশন থাকে যে এই দিনে এই কারণে আসতে পারছে না, সেটা আগে থেকে জানিয়ে নিতে হবে, জানিয়ে পারমিশন নিয়ে নিতে হবে। তাই গাছাড়া ভাবে কিন্তু লেখাপড়াটা হবে না, আমি বারবার বলছি। দেখো, তাহলে আজকে আমরা আচ্ছা আমাদের পড়াশোনা যেটা হচ্ছে সেটা একটু প্রথমে লিখে নিই। সেম থ্রি, অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স পড়ানো হচ্ছে। থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেশন যাই বলো, থার্মোডাইনামিক্স তার লেকচার, এই 7 নম্বর লেকচার। 7 নম্বর লেকচারে আমরা পড়াবো হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অলরেডি একটা ক্লাস হয়েছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তার সেকেন্ড পার্টটা, মানে ফার্স্ট পার্টটা আগের দিন হয়েছে, সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আর আজকে তারিখ হচ্ছে তোমার দেখো, যে আগের দিনে আমরা মানে মূলত যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে তোমার ভ্যান ডার রিয়াকশন আইসোথার্মটাকে ডিরাইভ করে সেইখান থেকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আনা, আর বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডিং অন স্ট্যান্ডার্ড স্টেট সেটাকে বলা, আর সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সেগুলোকে দেখেছিলাম। একটা আইডিয়াল গ্যাস ফেজ রিয়াকশন যদি তোমার হয়, তাহলে সেখানে কেপি, কেসি, কেএক্স, কেএন এই টাইপের ডিফারেন্ট টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আসছিল, তাদের পারস্পরিক সম্পর্কগুলো কি সেইটা নিয়ে আমাদের আগের দিন আলোচনাটা হয়েছে। আচ্ছা, আজকে প্রথমেই যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বলছি, তাহলে সেই টেম্পারেচার ডিপেন্ডেন্সটা আমি কেমন করে বুঝবো আর কি, সেইটা একটুখানি দেখতে হবে আর কি। তাহলে এবং সেইটাই দেখা, সেটাকেই বলা হবে ভ্যান ডপ ইকুয়েশন বলা হয়। সেই ভ্যান ডপ ইকুয়েশনটা আমরা জাস্ট ডিরাইভ করতে চাইছি আর কি। তাহলে আমাদের প্রথম পার্টে যে কাজটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে ভ্যান ডপ ইকুয়েশন। ভ্যান ডপ ইকুয়েশন এই জিনিসটাকে ডিরাইভ করতে চাইছি। আচ্ছা, ভ্যান ডপ ইকুয়েশন কি বলে না, ভ্যান ডপ ইকুয়েশন বেসিক্যালি যেটা বলে সেটা হচ্ছে যে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটা টেম্পারেচারের উপরে কেমন করে ডিপেন্ড করে। তাহলে এইটা হচ্ছে জাস্ট ভ্যান ডপ ইকুয়েশন থেকে আমি যেটা আলটিমেটলি পাবো সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইটা হচ্ছে ভ্যান ডপ ইকুয়েশন থেকে পাওয়া যায়। আচ্ছা, এবার ভ্যান ডপ ইকুয়েশনের যে ডেরিভেশনটা, সেই ডেরিভেশনটা দু রকম ভাবে করা, মানে দু তিন রকম ভাবে করা যায়। আর প্রথম যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে বলা হয় যে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম থেকে ভ্যান ডপ ইকুয়েশন ডিরাইভ করা, মানে এটা পরীক্ষায় অনেক সময় উল্লেখ করে দেয় যে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম থেকে ভ্যান ডপ ইকুয়েশন ডিরাইভ করো। ডেরিভেশন অফ ভ্যান ডপ ইকুয়েশন ফ্রম ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম। ডেরিভেশন অফ ভ্যান ডপ ইকুয়েশন ফ্রম ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম, মানে অনেক সময় পরীক্ষায় একদম উল্লেখ করে দেয় যে ভ্যান ডপ ইকুয়েশনটাকে ডিরাইভ করো ফ্রম ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম। তারপর তোমাকে শুরু করতে হবে এরকম একটা জায়গা থেকে, সেটা হচ্ছে যে মানে মানে একটা টিপিক্যাল রিয়াকশনের জন্য আর কি, মানে মানে শুরুটা করি এইরকম ভাবে, মানে শর্ট হ্যান্ড নোটেশনে লিখবো, কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন, তাহলে সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু জিরো, মানে শর্ট হ্যান্ড নোটেশনে একটা টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশনকে এইরকম ভাবে এক্সপ্রেস করছো, সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু জিরো। ঠিক আছে,
এটা মানে ওই লং হ্যান্ড নোটেশন, মানে নিউ এ এ প্লাস নিউ বি বি থেকে হচ্ছে নিউ ডি ডি প্লাস নিউ ই, এইরকম ভাবে না লিখে আমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখছি সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু 0, যেখানে এ আইটা হচ্ছে তোমার কেমিক্যাল ফর্মুলা অফ দ্য আইগেট কেমিক্যাল স্পিসিস, chemical formula of the ith chemical species, আর নিউ আইটা হচ্ছে তোমার stoichiometric coefficient of ith chemical species. বাই কনভেনশন তুমি জানো নিউ আইটা হচ্ছে পজিটিভ হয় ফর প্রোডাক্ট আর নিউ আইটা নেগেটিভ হয় ফর রিঅ্যাক্ট্যান্ট। এটা স্ট্যান্ডার্ড তোমার কনভেনশন, এটা উল্লেখ করো। আচ্ছা, এর জন্য তুমি ভ্যান ডার রিঅ্যাকশন আইসোথার্মটাকে লিখতে পারবে reaction isotherm can be written as delta G equal to minus RTLN Kp plus RT summation over I nu I ln pi, মানে pi টা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে pi বাই p0। এইটা হচ্ছে তোমার যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা kp, তখন তোমার করসপন্ডিং ভ্যান ডার রিঅ্যাকশন আইসোথার্মটাকে তুমি এইরকম ভাবে লিখছো ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln Kp প্লাস RT সামেশন ওভার I নিউ আই ln pi বাই p0। এখানে p0টা হচ্ছে ওই অ্যাজ ইউজুয়াল হচ্ছে 1 বার, আর piটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস। এবারে এই যে ইকুয়েশনটাকে তুমি ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং both sides with respect to temperature at constant pressure, মানে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ করে, ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে? তো দাঁড়াবে হচ্ছে ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা। এবার দেখো এইখানে তুমি এই প্রথমে টি এর উপর ডেরিভেটিভ করো বাকিটাকে কনস্ট্যান্ট রেখে, মাইনাস আর ln কেপি হলো, আচ্ছা মাইনাস এবারে ওই আর টিটাকে কনস্ট্যান্ট রেখে তো ln কেপির ডেরিভেটিভ করো, মাইনাস RT ডেল ln কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, ডান দিকের যে টার্মটা RT সামেশন ওভার নিউ আই ln pi বাই p0, তার টি এর উপর ডেরিভেটিভটাকে প্রথমে করে নাও, প্লাস আর সামেশন ওভার I নিউ আই ln pi বাই p0 এইটা, আর প্লাস RTটাকে রেখে বাকি যে পার্টটা আছে তার উপর ডেরিভেটিভ করো, ডেল টি অফ সামেশন ওভার I নিউ আই ln pi বাই p0, পুরোটা হচ্ছে তোমার প্রেসারটাকে তুমি কনস্ট্যান্ট রাখো। আচ্ছা, এবারে এই যে কোয়ান্টিটিটা দেখো, এই যে লাস্টেরটা যে কোয়ান্টিটি, এটা কিন্তু জিরো। কেন? কারণ এই যে ভেতরের কোয়ান্টিটিটা আছে কোনো একটা গিভেন রিঅ্যাকশনের জন্য, এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফিক্সড হয়ে গেল, আর কনস্ট্যান্ট প্রেসার যদি হয় তাহলে তার পার্শিয়াল প্রেসারগুলো অটোমেটিক্যালি ফিক্সড। তাহলে এইখানে কেউ নেই যেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তার মানে এই টার্মটা আমি করেছি বটে, তো আলটিমেটলি এই জিনিসটা কিন্তু জিরো, কারণ এই ভেতরের পার্টটায় কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স নেই। আচ্ছা, এবার আমি কি করছি, দুদিকে টেম্পারেচার দিয়ে গুণ করে দাও, ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি। এই প্রথম পার্টটা হয়ে গেল মাইনাস RT ln কেপি প্লাস এই যে লাস্টের টার্মটা সেখানে RT সামেশন ওভার I নিউ বাই ln pi বাই p0 হলো এইটা, আর এই পার্টটা রয়ে গেল কত, মাইনাস RT স্কোয়ার ডেল ln কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা। আচ্ছা, এই যে ইকুয়েশনটা,
এই ইকুয়েশন তো ভ্যান ডার রিয়াকশন আইসোথার্ম অনুযায়ী এটা দিস ইজ নাথিং বাট ডেল্টা জি। ভ্যান ডার রিয়াকশন আইসোথার্মের ডেল্টা জি তো এই ডান দিকের কোয়ান্টিটিটা দেখো, তুমি জাস্ট বেসিক্যালি সেটাই এখানে লিখেছো, এই যে প্রথম দুটো টার্ম, তাই এটা জাস্ট ডেল্টা জি হয়ে যাচ্ছে মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি হয়ে যাচ্ছে। তো আমি এক কাজ করি, এটা একদিকে নিয়ে চলে আসি, আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা কত হয়ে যাচ্ছে, আর ডেল্টা জি মাইনাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা আচ্ছা, এই জিনিসটা চেনো কিনা দেখো, যে তুমি গিবস হেলমজ ইকুয়েশন পড়েছিলে, ফ্রম গিবস হেলমজ ইকুয়েশন কি না তোমার জানা আছে, যেভাবে লিখবে আর কি, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে ডেল্টা জি মাইনাস যদি টি ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি কর, দিস ইজ নাথিং বাট ডেল্টা এইচ। এইটা তুমি এখান থেকে লিখতে পারছো ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, দিস ইজ অ্যাকচুয়ালি ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার। এইটা, এই যে ইকুয়েশনটা বেরোলো, এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার ভ্যান ডপ ইকুয়েশন। দিস ইজ দ্য ভ্যান ডপ ইকুয়েশন। আর এখানে একটা জিনিস বলে নিই, যে যেহেতু মানে ডেল্টা এইচটা তোমার বেসিক্যালি হিট অফ দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেই জন্য হেন্স দিস ইকুয়েশন ইজ often called ভ্যান ডপ রিয়াকশন আইসোবার। আইসোবার মানে জাস্ট মানে প্রসেসটা কনস্ট্যান্ট প্রেসারে করছে সেই জন্য কিন্তু নয়, মানে আইসোবার এই নামটা এসছে এই এখানে যে হিট অফ দ্য রিয়াকশন যেটা ইনভলভ আছে, যেটা বেসিক্যালি এনথালপি অফ দ্য রিয়াকশন, এটা কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জের সঙ্গে সমান বলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা অনেক সময় বলা, এটা এমনিতে ভ্যান ডপ ইকুয়েশন, সেই ভ্যান ডপ ইকুয়েশনটাকে অনেক সময় ভ্যান ডপ রিয়াকশন আইসোবারও বলা হয়। তা দেখো, যে যদি তোমাকে বলে যে স্টার্টিং ফর্ম ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম তুমি ভ্যান ডপ ইকুয়েশন থেকে ডিরাইভ করো, তাহলে ডেরিভেশনটা হচ্ছে এই রকমের হবে। ঠিক আছে, পরিষ্কার? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তোমার সমস্যা আওয়াজ আবার চলে এলো যে, তুই মাইক্রোফোন অফ করলে তো? স্যার ওটা ডেল এইচ মাইনাস টি ডেল এস মানে টি ইন্টু ডেল জি বাই ডেল টি এর পি হবে না আরেকবার বলো। স্যার? গিবস হেলমহলটজ ইকুয়েশনটা। হ্যাঁ, এই তো এটাই তো ডেল্টা জি কারণ ডেল্টা এইচ প্লাসই হবে। তাহলে হ্যাঁ, এই তো এবারে এটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো না, তাহলে ডেল্টা জি মাইনাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি কনস্ট্যান্ট পেতো, ডেল্টা এইচ হয়ে যাচ্ছে এইটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। হুম, ঠিক আছে। আচ্ছা, এবারে অল্টারনেটিভলি কি, মানে এই যে এইটা হচ্ছে একটা ডেরিভেশন, যদি তোমাকে উল্লেখ করে দেয় যে স্টার্টিং ফর্ম ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম তুমি ভ্যান ডপ ইকুয়েশন থেকে ডিরাইভ করো, তাহলে এইটা হচ্ছে একটা রাস্তা। আর সেকেন্ড আর একটা অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচ টু, মানে তোমার ওই যে ভ্যান ডপ ইকুয়েশন ডিরাইভ করা আর একটা রাস্তা, সেটা হচ্ছে একদম ডেফিনেশন থেকে, যে ফ্রম দ্য ডেফিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ডেফিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দেখো যে কোনো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা আমি কেপি দিয়েই লিখছি, এটাকে তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, এরকম আমি লিখতে পারো। আচ্ছা, উভয় পক্ষে লগ দাও, এখান থেকে এল এন কেপিটা কি হয়ে যাচ্ছে না মাইনাস ডেল্টা জিরো জি জিরো বাই আর টি হয়ে গেল। এবারে তুমি ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং both sides with respect to temperature at constant pressure, কি হবে না এই তুমি লিখতে পারো ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা সেটাকে তুমি মানে
জাস্ট মানে আমি এক কাজ করছি, এই -1/r এখানে রেখে দিলাম। এটা হচ্ছে ডেল্টা G0/T বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, এবারে এই গিবস-হেলমজ ইকুয়েশন না অনেকগুলো ফর্ম আছে। তো গিবস-হেলমজ ইকুয়েশন আর একটা ফর্ম, যেটা ফর্ম গিবস-হেলমজ ইকুয়েশন, যেটা ওই আগে যে গিবস-হেলমজ ইকুয়েশন লিখেছিলাম সেখান থেকে পাওয়া যায়। ফ্রম গিবস-হেলমজ ইকুয়েশন ডেল্টা G0/T, মানে জিরোটা তুমি না দিলেও চলবে এখানে, ডেল্টা G/T বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, সেটা হয় হচ্ছে -ডেল্টা H/T² হয়। এইটা হচ্ছে আর একটা ফর্ম অফ দ্য গিবস-হেলমজ ইকুয়েশন। সেটা তুমি এখান থেকেই করে ফেলতে পারো, মানে এই যে ইকুয়েশনটা আছে না, সেখান থেকে একটা দুটো লাইন জাস্ট চেঞ্জ করলেই হচ্ছে তোমার এই জায়গায় চলে আসবে। তাহলে এবারে দেখো, তাহলে ডেল্টা G0/T বাই ডেল টি কিন্তু তাহলে এইখানে স্ট্যান্ডার্ড স্টেট যদি আমি করে দিই, এখানেও স্ট্যান্ডার্ড স্টেট হয়ে যাবে। তাহলে আলটিমেট জিনিসটা কি দাঁড়ালো, ডেল্টা G0 এইখানে মাইনাস সাইন আছে, এইখানে মাইনাস সাইন আছে, মিলে ওভারঅল RT² হয়ে গেল। তার মানে এটা দাঁড়ালো দেখো ডেল ln KP বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, সেটা হয়ে যাচ্ছে তোমার তাহলে এটা হচ্ছে তোমার সকল ভ্যান ডপ ইকুয়েশন। ভ্যান ডপ ইকুয়েশন, অর তুমি এটাকে বলতে পারো ভ্যান ডপ আইসোবার, ভ্যান ডপ আইসোবার, মানে ভ্যান ডপ রিয়াকশন আইসোবার দাদা, ভ্যান ডপ আইসোবার না, ভ্যান ডপ রিয়াকশন আইসোবার। রিয়াকশন আইসোথার্ম যেমন হয় তেমন ভ্যান ডপ রিয়াকশন আইসোবার। আগেরটার ক্ষেত্রে তাই, ও আগেরটা লিখেছি। এটা হচ্ছে ভ্যান ডপ ইকুয়েশন আর ভ্যান ডপ রিয়াকশন আইসোবার। আচ্ছা দেখো, তাহলে অ্যাপ্রোচ তোমাকে যদি উল্লেখ না করে দেয়, তাহলে আগেরটা থেকে এইটা নিশ্চয়ই আরো সহজে হয়ে যাচ্ছে, মানে আর একটু কম জায়গা লেগেছে, তাহলে তুমি নিশ্চয়ই এই অ্যাপ্রোচটাই ফলো করার চেষ্টা করবে। তাহলে খেয়াল করবে যে তোমাকে কিছু বলে দিয়েছে কিনা। যদি বলে দেয় যে স্টার্টিং ফ্রম ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম ডিরাইভ ভ্যান ডপ ইকুয়েশন, তখন উপায় নাই, আগেরটাই করতে হবে। কিন্তু উল্লেখ যদি না করে দেয়, তাহলে কিন্তু তুমি এটা করতে পারো। কিন্তু এখানে একটা পয়েন্ট যেটা মাথায় রাখার দরকার আছে, সেটা হচ্ছে দেখো আগের ইকুয়েশন এবং এই ইকুয়েশনে আগেরটা যেখানে ছিল হচ্ছে ডেল্টা এইচ, আর এখানে কিন্তু সেখানে আছে ডেল্টা H0। তাহলে এখানে স্ট্যান্ডার্ড স্টেটে এনথালপি আছে, আর এখানে হচ্ছে আরবিট্রারি এনথালপি আছে। এই দুটোর মধ্যে আদৌ তফাৎ আছে কিনা। দেখো আমি যখন কেপি নিয়ে কথাবার্তা বলছি, তখন তো সলিউশনটা বেসিক্যালি আইডিয়াল সলিউশন, মানে গ্যাসটা বেসিক্যালি আইডিয়াল গ্যাস। তাহলে ফর আইডিয়াল গ্যাস এনথালপি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার। এনথালপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। তুমি এটা জানো যে আইডিয়াল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, এনথালপি শুধুমাত্র হচ্ছে তোমার টেম্পারেচারের ফাংশন। মানে ইন প্রিন্সিপাল তুমি এনথালপিটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং প্রেসার লিখতে পারো, কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এনথালপিটা প্রেসারের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, ফর আইডিয়াল গ্যাস এনথালপি যে ফাংশন অফ টেম্পারেচার অনলি, মানে প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। তাই যদি তা হয় তাহলে কি হবে, এবারে ডেল্টা এইচ আর ডেল্টা H0 মধ্যে তফাৎটা কি, একটা হচ্ছে তোমার আরবিট্রারি যে কোনো প্রেসারে তোমার এনথালপির চেঞ্জ, আর একটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ মানে তো প্রেসারটা 1 বার বলে দিচ্ছে। তারপরে দেখো 1 বার না, অ্যাকচুয়ালি প্রেসারটা তোমার 5 বার। তার উপরে কিন্তু ডেল্টা এইচটা নির্ভর করে না, কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনথালপি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। তবে এটা দাঁড়াবে যে ফর আইডিয়াল গ্যাস ডেল্টা এইচ সেইটা কিন্তু তোমার ডেল্টা H0 এর সঙ্গে এক্স্যাক্টলি সমান হচ্ছে। ডেল্টা এইচ আর ডেল্টা H0 যদি সমান হয়, তুমি দুটো ইকুয়েশনই মানে দুটোকেই ডেল্টা এইচ দিয়ে লিখতে পারো, বা দুটোকেই ডেল্টা H0 দিয়ে লিখতে পারো। সেই জন্য এই দুটো ইকুয়েশন হয়তো তোমার মনে হতে পারে কিন্তু আলাদা ইকুয়েশন বেরোলো, কিন্তু অ্যাকচুয়ালি তারা আলাদা নয়। কেপি নিয়ে কথাবার্তা বলছি মানে আমি একটা সিস্টেম কনসিডার করছি, যেখানে রিয়াক্টর বা প্রোডাক্টগুলো তারা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন স্টেট ওবে করছে। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু এনথালপিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, প্রেসার ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ মানে হচ্ছে যখন প্রেসারটা তুমি 1 বার বলছো, আর আরবিটারি কন্ডিশনে এনথালপি চেঞ্জ মানে হচ্ছে প্রেসারটা যখন আদার দ্যান 1 বার। দুজনের ক্ষেত্রে ভ্যালুটা এক্স্যাক্টলি একই হবে। তার ডেল্টা H0 সমান হবে বলে যে দুটো ইকুয়েশন হচ্ছে, দুটো ইকুয়েশন কিন্তু আলটিমেটলি একই। আর যদি নন আইডিয়াল গ্যাস হয়, তখন ডেল্টা এইচ এবং ডেল্টা H0 এর মধ্যে একটা সামান্য ডিফারেন্স থাকতে পারে, কিন্তু সেই ডিফারেন্সটা নেগলিজিবলি স্মল। হ্যাঁ, মানে নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এনথালপিটা টেম্পারেচারের সাথে সাথে প্রেসারের উপর ডিপেন্ড করতে পারে।
ঠিক আছে, কিন্তু সেই প্রেসার ডিফারেন্সটা এতটাই কম যে ইন অল প্র্যাকটিক্যাল পারপাসে তুমি ডেল্টা এইচ এবং ডেল্টা এই জিরোটাকে তুমি একই রকম ভাবে লিখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা অল্টারনেটিভ ডেরিভেশন, তাহলে যে কোনো একটা তুমি ফলো করতে পারো। আর একটা ডেরিভেশন আমি বলছি, 3 নম্বর ডেরিভেশন। আচ্ছা, 3 নম্বর ডেরিভেশনটা কিন্তু তুমি মানে পরীক্ষায় যদি উল্লেখ না করে দেয় তুমি করবে না, মানে তোমাকে শুধু বললো যে ডিরাইভ ভ্যান ডার্ফ ইকুয়েশন, তাহলে করবে না। যদি উল্লেখ করে দেয় যে ভ্যান ডার্ফ ইকুয়েশনটা তুমি ডিরাইভ করো ফ্রম ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, তখনই শুধুমাত্র করবে। তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভ্যান ডার্ফ ইকুয়েশন ফ্রম ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। আচ্ছা, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন সেটা ওই ওয়ান কম্পোনেন্ট ফেজ ট্রানজিশনের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন। মানে এটা তোমার মানে ক্ল্যাপেরন ইকুয়েশন এবং ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। সেটা ওয়ান ডাইমেনশনাল ফেজ ডায়াগ্রাম মানে প্রেসার ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম আঁকার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তোমার যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা ট্রানজিশন টেম্পারেচার, সে ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট, সাবলিমেটিং পয়েন্টটা তারা প্রেসারের উপরে কেমন করে ডিপেন্ড করছে, সেই কাজটা হচ্ছে তুমি এই ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে পেতে পারো। আচ্ছা, এটা প্রেসিডেন্সির এই সেমিস্টারই আছে, আমি পড়াবো। আর আদার দ্যান প্রেসিডেন্ট মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এটা পরের সেমিস্টারে আছে, যে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন সিলেবাসে। সেটা ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন আমি একটুখানি জাস্ট বলে দিই। মানে বেসিক্যালি এরকম একটা ইকুইলিব্রিয়াম, মানে কনসিডার অ্যান ইকুইলিব্রিয়াম, কিরকম সেটা না, একটা কনডেন্স ফেজ নিতে হয় তোমাকে। কনডেন্স ফেজ মানে লিকুইড ফেজ বা সলিড ফেজ আর কি। হ্যাঁ, একটা কনডেন্স ফেজ নিতে হবে, তার সাথে ইকুইলিব্রিয়ামটা ঘটবে কার না, ভেপার ফেজে। ভেপার ফেজে কনডেন্স ফেজ মানে হচ্ছে, মানে আমি যেটা মানে তার মানে এটাকে যদি এক্সাম্পল হিসেবে ভাবি, তাহলে কনডেন্স ফেজ সলিড হতে পারে, সলিডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যখন আমি সাবলিমেশন নিয়ে কথাবার্তা বলছি, অথবা হতে পারে লিকুইড তার সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যখন আমি বয়লিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলছি। তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামগুলোর ক্ষেত্রে যে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, তাহলে একটা কনডেন্স ফেজ হতে হবে আর একটা তোমার ভেপার ফেজ হতে হবে, অর্থাৎ সলিডের সঙ্গে লিকুইডের ভেপারের ইকুইলিব্রিয়াম বা লিকুইডের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়াম। আর সলিডের সঙ্গে যে লিকুইড ইকুইলিব্রিয়াম হয় তখন ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন চলবে না, তখন তোমাকে শুধু ক্ল্যাপেরন ইকুয়েশন ব্যবহার করতে হয়। যাকে তাহলে একটা পিওর সাবস্টেন্স আছে, মানে পিওর সলিড, পিওর ভেপার, পিওর লিকুইড, পিওর ভেপার আর কি, এইটা আর কি। তাহলে কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম এইটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যেটা ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা বলে, মানে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন বলে যেটা যে dln p বাই p0 বাই dt, এইটা হচ্ছে তোমার ডেল্টা এইচ বাই RT স্কয়ার হয়। এই যে ইকুয়েশনটা, এইটাই হচ্ছে তোমার ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, dln p বাই p0 বাই dt হচ্ছে ডেল্টা এইচ বাই RT স্কয়ার, এইটা। আর যেখানে প্রেসারটা হচ্ছে তোমার মানে প্রেসারটা হচ্ছে এই ভেপারের করসপন্ডিং প্রেসার, মানে ভেপার প্রেসার আর কি। হ্যাঁ, মানে যেখানে বলে নি, যেখানে হয় আর পি হচ্ছে তোমার ভেপার প্রেসার, আর P0টা তো তোমার স্ট্যান্ডার্ড প্রেসার, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি 1 বার। আচ্ছা, এবারে দেখো এই যে ইকুইলিব্রিয়ামটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kp, আচ্ছা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলো, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি কি লিখবে না, অ্যাক্টিভিটি ফর দ্য প্রোডাক্ট অর্থাৎ অ্যাক্টিভিটি ফর দ্য ভেপার ডিভাইডেড বাই কি না, অ্যাক্টিভিটি ফর দ্য কনডেন্স ফেজ। আমি যেরকম ভাবে রিঅ্যাকশনটাকে লিখেছি, ধর এই সলিড ভেপার ইকুইলিব্রিয়াম লিখছো, তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হবে, ভেপারের অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই সলিডের অ্যাক্টিভিটি বা ভেপারের অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই লিকুইডের অ্যাক্টিভিটি, এই ধরনের লিখতে পারবে তুমি। আর এইটাকে তুমি লিখতে পারো, দেখো যে ভেপারের অ্যাক্টিভিটিটা ঠিক হয় হচ্ছে তার করসপন্ডিং প্রেসার দিয়ে, মানে ভেপারের অ্যাক্টিভিটি সবসময় এক্সপ্রেস করতে তার ইন টার্মস অফ তার প্রেসার। এবার প্রেসারটাকে অবশ্যই ইউনিটলেস করে নিতে হবে, কারণ অ্যাক্টিভিটি ইটসেলফ একটা ইউনিটলেস কোয়ান্টিটি, সেটা পি বাই p0। আর যে কোনো সলিড বা লিকুইড যদি পিওর অবস্থায় থাকে তাহলে তার করসপন্ডিং অ্যাক্টিভ মাসটাকে ধরে নেওয়া হয় 1, তাহলে এইটা হচ্ছে 1 হয়ে গেল। তার মানে দেখো দিস ইজ নাথিং বাট জাস্ট পি বাই p0। আচ্ছা, একটা জিনিস বলে নিই যে যখন তুমি মানে এটা
মানে অ্যাক্টিভ মাসটাকে ইন টার্মস অফ প্রেসার হিসেবে লিখছো, সেই কেটা সেটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি কেপি। মানে এটা এটা আমি তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এমনিতে লিখলাম, যখনই তুমি এটাকে মানে অ্যাক্টিভ মাসগুলোকে ইন টার্মস অফ প্রেসারের টার্মসে লিখবে, তখন কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটার নাম দিতে হয় কি না কেপি, তাই না? সেটা আমরা আগে অলরেডি করেছি যে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, এটা কখনো কেসি বলবো কখনো কেপি বলবো। হ্যাঁ, সেটা নির্ভর করবে যে তুমি অ্যাক্টিভ মাসটা কিসের টার্মসে এক্সপ্রেস করতে, কনসেন্ট্রেশনের টার্মসে না প্রেসারের টার্মসে। যখন আমি অ্যাক্টিভ মাসটাকে প্রেসারের রেসপেক্টে এক্সপ্রেস করলাম, তখন কেপিটা জাস্ট সিম্পলি এরকম দেখতে হয়ে গেল। তাহলে এবারে দেখো, তাহলে পি বাই পি জিরো যেখানে সেখানে কেপি বসিয়ে দাও, তাহলে দেন কি দাঁড়াচ্ছে না ডিএলএন, এই পি বাই পি জিরোর জায়গায় কেপি বসিয়ে দিলাম, এইখানে হচ্ছে তোমার ডিটি হয়ে গেল, সেটা কত হয়ে যাচ্ছে না ডেল্টা এইচ বাই আর.টি স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা। এই যে ইকুয়েশনটা হলো, এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার, দিস ইজ দ্য ভ্যান ডাফ ইকুয়েশন। এটা ভ্যান ডাফ ইকুয়েশন তুমি পেয়ে গেলে, বা ভ্যান ডাফ রিঅ্যাকশন আইসোবার পেয়ে গেলে, ভ্যান ডাফ রিঅ্যাকশন আইসোবার পেয়ে গেলাম আমি, ঠিক আছে? বোঝা গেল? তো দেখো এই হচ্ছে তোমার, মানে যদি তোমাকে পরীক্ষায় এরকম দিয়েছে, কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষায় দেখবে যে ক্লসিয়াস ক্যাপেরান ইকুয়েশন থেকে ভ্যান ডাফ ইকুয়েশনে ডিরাইভ করতে বলেছে। আচ্ছা, আবার পাল্টা একটা কোশ্চেনে তুমি ভাবতে পারো যে কেউ যদি বলে যে ক্লসিয়াস ক্যাপেরান ইকুয়েশন থেকে ডিরাইভ করো ফ্রম ভ্যান ডাফ ইকুয়েশন, একদম একই ব্যাপার, তুমি এখানে স্টার্টিং পয়েন্ট হবে এইটা আর এন্ডিং পয়েন্ট হবে এইটা। তুমি শুরু দেখো, এখন আমরা কি করলাম, ক্লসিয়াস ক্যাপেরান ইকুয়েশনটাকে আগে লিখলাম, সেইখান থেকে আমি ভ্যান ডাফ ইকুয়েশনটা নিয়ে চলে এলাম। এবার কোশ্চেনটা কিন্তু অন্যরকম ভাবে, যে অন্যভাবে বলে যে ডিরাইভ দ্য ক্লসিয়াস ক্যাপেরান ইকুয়েশন ফ্রম ভ্যান ডাফ ইকুয়েশন, তোমার স্টার্টিং পয়েন্ট হবে এই লাস্ট ইকুয়েশনটা, তারপরে তুমি জাস্ট ওই কেটা যে পি বাই পি জিরো বা কেপিটা যে পি বাই পি জিরো সেটা তুমি জাস্ট বুঝে নেবে, তারপরে কেপির জায়গায় পি বাই পি জিরো বসিয়ে নেবে, তার নিচে ক্লসিয়াস ক্যাপেরান ইকুয়েশন বেরিয়ে যাবে। তাহলে এইটা নিজে লিখে দিচ্ছি না, এটা একটুখানি নিজেরা বাড়িতে করে নিও, হোমওয়ার্ক দিয়ে রাখছি। সেটা হচ্ছে ডিরাইভ ভ্যান ক্লসিয়াস ক্যাপেরান ইকুয়েশন ফ্রম ভ্যান ডাফ ইকুয়েশন। এটা নিজেরা একটু করে নেবে, জাস্ট কিভাবে করতে হবে তোমাকে আমি পরিষ্কারভাবে বলে দিই। তাহলে দেখো, এই একই জিনিস তুমি দু রকম তিন রকম ভাবে ডিরাইভ করতে পারছো। এবারে তোমাকে যদি উল্লেখ না করে দেয়, তাহলে তুমি সেকেন্ড অ্যাপ্রোচটা করবে, ওটাই হচ্ছে সিম্পলেস্ট। আর শেষেরটা তো কোনোভাবেই করবে না, শেষেরটা যদি কোশ্চেনটা এইরকম ভাবে পড়ে যে ডিরাইভ ভ্যান ডাফ ইকুয়েশন ফ্রম ক্লসিয়াস ক্যাপেরান ইকুয়েশন, তখনই কেবলমাত্র থার্ড অ্যাপ্রোচটাকে করবে। আর ফার্স্ট অ্যাপ্রোচ তুমি করতে পারো, যে কোনো সময়ই করতে পারো। আর যদি স্পেসিফিক্যালি উল্লেখ করে যে স্টার্টিং ফ্রম ভ্যান ডাফ রিঅ্যাকশন আইসোথার্ম ডিরাইভ ভ্যান ডাফ ইকুয়েশন, তখন ওই প্রথমটাই করতে হবে, মানে সেকেন্ডটা বা অন্য কিছু করা চলবে না এটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে কি, দেখো যে আমি তো কেপির টেম্পারেচার ডিপেন্ডেন্সটা দেখলাম, এবারে যদি কেস সির টেম্পারেচার ডিপেন্ডেন্স দেখতে যাই, মানে আমি আগের যে ইকুয়েশনগুলো লিখলাম সবটাই হচ্ছে কেপিটা টেম্পারেচারের উপর কেমন করে ডিপেন্ড করেছে সেটা দেখেছি। আর কেসি টেম্পারেচারের উপর কেমন করে ডিপেন্ড করেছে সেটা দেখানোর জন্য তুমি কেপি কেসি সম্পর্ক থেকে শুরু করো। হ্যাঁ, মানে 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 আসলে কেসিটা টেম্পারেচার উপর কেমন করে ডিপেন্ড করে, তার যে করসপন্ডিং ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে বলা হয় ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো বার। তাহলে সেই ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো বারটাকে তুমি ভ্যান ডফ ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো কোর, আগেরটা তো আইসো বার হলো, ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো কোর, ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো কোর। তাহলে ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো বার তুমি অলরেডি পেয়ে গেছো, সেখান থেকে ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো কোর করবো। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কেপি কেসি সম্পর্কটা তুমি দেখে নাও, যে আমি সেটা আগের দিন করে গিয়েছিলাম, সেটা আমি উই নো বলে চালাচ্ছি। উই নো দ্যাট কেপিটা তোমার হয় হচ্ছে কেসি ইন্টু এই সি জিরো আর.টি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা তুমি জানো।
এখানে প্রত্যেকটা টার্মের আলাদা মানে স্ট্যান্ডার্ড মানে আছে। C0 হচ্ছে 1 মোল পার লিটার, P0 হচ্ছে 1 বার, আর RT তো তোমায় বলতে হবে না। ডেল্টা নিউটা হচ্ছে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তো এইখান থেকে যদি তুমি লগ নিয়ে নাও ln kp, সেটা কত হচ্ছে ln kc হচ্ছে প্লাস ডেল্টা নিউ ln t হচ্ছে প্লাস ডেল্টা নিউ ln C0 R বাই P0 হচ্ছে। মানে আমি এই পার্টটা ডেল্টা নিউ ln এই পুরোটাকে না নিয়ে আমি টিটাকে আলাদা করে দিচ্ছি, বাকিটা এইরকম ভাবে লিখছি। এবারে যদি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং both sides with respect to temperature at constant pressure, কি হবে এটা del ln kp by del t at constant p, সেটা হয়ে যাচ্ছে del ln kc by del t at constant p প্লাস হচ্ছে ডেল্টা নিউ বাই টি। আর এই পার্টটা দেখো এখানে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স নাই বলে এটা অটোমেটিক্যালি 0। তাহলে এখান থেকে del ln kc বাই del t at constant p টা কি হচ্ছে না এইটা মাইনাস এইটা আবার কত, এটা হচ্ছে ডেল্টা এইচ বাই RT স্কোয়ার মাইনাস ডেল্টা নিউ বাই টি, এটা কত হলো RT স্কোয়ার, এটা ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ RT, এটা কত হচ্ছে তার মানে ডেল্টা ইউ বাই হচ্ছে RT স্কোয়ার হয়ে গেল। তুমি জানো যে একটা আইডিয়াল গ্যাসের জন্য ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ RT সেটা হচ্ছে ডেল্টা ইউ এর সঙ্গে সমান হয়। তার মানে কি দাঁড়াচ্ছে না ডেল ln kc বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হচ্ছে ডেল্টা ইউ বাই RT স্কোয়ার। এইটা এই যে ইকুয়েশনটা, মানে এখানে যেহেতু ডেল্টা ইউটা সেটা হচ্ছে হিটের চেঞ্জ এর কনস্ট্যান্ট ভলিউম, আর আগেরটা ডেল্টা এইচটা ছিল হিটের চেঞ্জ এর কনস্ট্যান্ট প্রেসার, এখন হচ্ছে ডেল্টা ইউটা হয় কি হিট অফ দ্য রিয়াকশন at constant volume, মানে as delta U equal to heat exchange at constant volume, this equation is often called Van der reaction isochore. ভ্যান ডার রিয়াকশন আইসোকোর, ঠিক আছে। তাহলে মানে ভ্যান ডার ইকুয়েশন বলতে বেসিক্যালি দুটোই বোঝায়, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে ডেল এলএন মানে ডিএলএন কেপি বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই RT স্কয়ার বা ডিএলএন কেসি বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা ইউ বাই RT স্কয়ার, এই দুটোই বেসিক্যালি ভ্যান ডার ইকুয়েশনের মধ্যে পড়ে। তার আবার দুটো পার্ট, একটা ভ্যান ডার রিয়াকশন আইসোবার, একটা ভ্যান ডার রিয়াকশন আইসোকোর। এখানে খেয়াল করে দেখো যে আইসোকোর মানে প্রসেসটা কনস্ট্যান্ট ভলিউমে করছে বলে তা নয়, আমি কিন্তু যে ইকুয়েশনটা লিখেছি এটা প্রেসারকে কনস্ট্যান্ট রেখে কিন্তু টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। তো আইসো বার বা আইসো কোর এই নোমেনক্লেচারটা যে জাস্টিফাই করবে এইরকম ভাবে যে দুজনেই দুটোর ক্ষেত্রে হচ্ছে একটা মানে ডেল্টা এইচটা হচ্ছে হিটের চেঞ্জের কনস্ট্যান্ট প্রেসার আর ডেল্টা ইউটা হচ্ছে হিটের চেঞ্জের কনস্ট্যান্ট ভলিউম। তো সেই কনটেক্সটে তোমার আইসো বার এবং আইসো কোর এই নামটা এসেছে, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা, কোনো অসুবিধা নাই তো? না স্যার। আচ্ছা, তাহলে এবারে আমরা একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস করব, সেটা হচ্ছে তোমার লা সাতেলিয়ার প্রিন্সিপাল। লা চাতেলিয়ার, CHATELIER, লা সাতেলিয়ার প্রিন্সিপাল বা লা চাতেলিয়ার প্রিন্সিপাল, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল। সেটা তো তুমি 11-12 থেকে পড়ে আসছো। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমার ধরো এস্টারিফিকেশন বা এই ধরনের রিয়াকশন যখন তুমি কনসিডার করো, সেইখানে যদি তুমি ইলটাকে বাড়াতে চাও বা মোর অ্যান্ড মোর রিয়াক্ট্যান্ট প্রোডাক্টকে ট্রান্সফার হবে, এটা যদি তোমার রিকোয়ারমেন্ট হয়, তাহলে তুমি লাসাতিলের প্রিন্সিপালটাকে মাথায় রেখে তুমি অনেক কিছু করেছো আর কি। করে কখনো রিয়াক্ট্যান্ট একটু এক্সেস নিতে হয়েছে, কখনো প্রোডাক্টটাকে রিয়াক্টর মিক্সার থেকে বের করে নিতে হয়েছে, কখনো কখনো টেম্পারেচার বাড়াতে হয়, কখনো টেম্পারেচার কমাতে হয়, কখনো প্রেশার বাড়াতে হয়, কখনো প্রেশার কমাতে হয়, কখনো একটা ইনার গ্যাস দিতে হয়, এই যে জিনিসগুলো আর কি, সেই সবটাই হচ্ছে লাসাতিলের প্রিন্সিপালের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি লাসাতিলের প্রিন্সিপাল কাকে বলে, লাসাতিলের প্রিন্সিপালটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এইভাবে ব্যাপারটাকে তুমি ভাবতে পারো যে তুমি একটা রিভার্সেবল রিয়াকশন কনসিডার করো, একটা উভমুখী বিক্রিয়া তুমি কনসিডার করো।
ধরে না সেই রিভার্সেবল রিয়াকশনটা যে ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, এবার ইকুইলিব্রিয়ামে যে আছে সেই ইকুইলিব্রিয়ামটাকে কন্ট্রোল করছে কিছু এক্সটার্নাল প্যারামিটার। তাহলে কারা কারা? না রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন গুলো একটা ফিক্সড হয়ে আছে, এক্সটার্নাল টেম্পারেচার একটা আছে, প্রেসার একটা আছে, ইনার গ্যাসের প্রেজেন্স অ্যাবসেন্সের গল্প আছে, হ্যাঁ, সেইগুলো একটা ফিক্স কিছু থাকার জন্য হচ্ছে তোমার ওটা ইকুইলিব্রিয়ামে ছিল। এবার কথাটা হচ্ছে এই যে ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করছে যে সমস্ত ফ্যাক্টরস গুলো, সেইগুলো যদি আমি চেঞ্জ করি তাহলে রিয়াকশনটাকে নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করবে যাতে করে এই চেঞ্জের এফেক্ট সে মিনিমাইজ করতে পারে। তাহলে মজাটা হচ্ছে এই যে তার একটা টেন্ডেন্সি থাকছে আবার ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়া। তার মানে এটা কথা যে তুমি কোনো কারণে ইকুইলিব্রিয়ামকে যদি ডিস্ট্রয় করে দাও তাহলে সে কিন্তু আবার ইকুইলিব্রিয়ামের দিকে ফিরতে চাইবে বা নিজেকে এমনভাবে রিয়াকশনটা ওরিয়েন্টেড হয়ে যাবে, মানে ফরওয়ার্ড রিয়াকশন করলো বা ব্যাকওয়ার্ড রিয়াকশন করলো কোনো রকম ভাবে সে আবার সেই আগের ইকুইলিব্রিয়ামটাকে সে বেসিক্যালি রিস্টোর করতে চায়। এটাই হচ্ছে তোমার লা সাতেলিয়ার প্রিন্সিপাল, বা বলতে পারো লা সাতেলিয়ার ব্রাউন প্রিন্সিপাল, দুজনে ইন্ডিপেন্ডেন্টলি এই কাজটাকে করেছিলেন বলে। তাহলে জিনিসটা কিরকম? লা সাতেলিয়ার প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে আমি শুরুটা করি এইরকম ভাবে, কনসিডার এ reversible reaction which is in equilibrium. Which is in equilibrium. একটা reversible reaction consider করি যেটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার if the external parameters say concentration of reactants and products, temperature, pressure, presence of inert gas, etc. এরা সব এক্সটার্নাল প্যারামিটার যে ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে। ইফ দ্য এক্সটার্নাল প্যারামিটার সে এরা কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট, টেম্পারেচার, প্রেসার, presence of inert gas, etc., which controls the equilibrium is changed, then the reaction will orient itself in such a way that the effect of change can be minimized. এটা তাহলে আমি জাস্ট এক্সটার্নাল প্যারামিটার যেটা ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে তাদের যদি কাউকে চেঞ্জ করি, রিয়াকশনটা নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করে, এমনভাবে বিন্যস্ত করবে যাতে করে হচ্ছে এই চেঞ্জের এফেক্টটা সে মিনিমাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার লা সাতেলিয়ার বাউন্ড প্রিন্সিপাল। দিস ইজ দ্য লা সাতেলিয়ার প্রিন্সিপাল। ঠিক আছে, আচ্ছা এবারে আমি এইখানে দেখো কি কি বলছি না, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন তারা ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করতে পারে, টেম্পারেচার ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করতে পারে, প্রেসার সেই ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করতে পারে, আর প্রেজেন্স অফ ইনার্ট গ্যাস সেটা ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করতে পারে। তাই প্রত্যেকটা ফ্যাক্টর আমি জাস্ট সেপারেটলি দেখতে চাইছি যে কনসেন্ট্রেশন এফেক্টটা কেমন করে দেখবো, টেম্পারেচার এফেক্টটা কেমন করে দেখবো, প্রেসার এফেক্টটা কেমন করে দেখবো, তার গভর্নিং ইকুয়েশন গুলো কি সেইগুলো আমি পরপর করে দেখতে চাইছি। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমি দেখতে চাইছি সেটা হচ্ছে এফেক্ট অফ কনসেন্ট্রেশন। এফেক্ট অফ কনসেন্ট্রেশন এইটা তোমার যে ভ্যান ডভ রিয়াকশন আইসোথার্ম আছে, সেই ভ্যান ডভ রিয়াকশন আইসোথার্ম থেকে তুমি এই চেঞ্জটা খুব ভালো করে দেখতে পারবে। তুমি ধরো এই যে টিপিক্যাল রিয়াকশনটা নিয়ে আমরা আগের দিন কাজ করেছিলাম, টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন, সেটা কিরকম ছিল না, নিউ এ প্লাস নিউ বি বি প্লাস ডট ডট ডট, সেখান থেকে তোমার তৈরি হচ্ছে নিউ ডি ডি, এটা এখান থেকে তোমার তৈরি হচ্ছে নিউ ডি ডি প্লাস নিউ ই ই। তাহলে এটা একটা রিভার্সেবল রিয়াকশন যেটা ধরো তোমার ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, এবার এটার জন্য তুমি একটা ভ্যান ডভ রিয়াকশন আইসোথার্ম লিখে দিয়েছিলে,
সেটা কেমন দেখতে? না, যেটা দেখতে হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস আরটি এল এন, একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা মানে কে এ বা কে পি বা কে সি যা খুশি হিসেবে লিখতে পারো। মাইনাস আরটি এল এন ধরো কে এ, প্লাস হচ্ছে তোমার আরটি এল এন কিউ। আচ্ছা, যেখানে খেয়াল করো কিউটা ছিল হচ্ছে যে মানে জাস্ট মানে অ্যাক্টিভ মাস অফ ডি টু দি পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভ মাস অফ ই টু দি পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস অফ এ টু দি পাওয়ার নিউ এ, অ্যাক্টিভ মাস অফ বি টু দি পাওয়ার নিউ বি ডট 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 ডট। এটা হচ্ছে কিউটা। আর কে এ যেটা, এইটা তোমার ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, এটা একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট which depends on টেম্পারেচার অনলি। হ্যাঁ, এটা তোমাকে গ্যারেন্টি করতে হবে, এবং সেটা যখন তুমি লিখবে এটা কিন্তু একটা স্পেসিফিক ভ্যালু থাকবে আর কি, মানে এ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, এইটা। আচ্ছা, এ ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এ এ অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ এ বি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ বি। তো এটা আমি আগের দিন অলরেডি বলেছি, সেটা আমি আরেকবার এখানে বেসিক্যালি রিরাইট করলাম। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ, এবারে ইকুইলিব্রিয়াম যখন থাকছে তখন তো ডেল্টা জিটা জিরো, তাহলে ইকুইলিব্রিয়াম যখন যাচ্ছে তখন ডেল্টা জি ইকুয়াল টু জিরো মানেটা কি? মানে বেসিক্যালি কে এ আর কিউ তারা কিন্তু সমান, তবেই হচ্ছে ডেল্টা জিটা জিরো হয়েছে, কারণ এইটা মাইনাস দিয়ে আছে, এটা প্লাস দিয়ে আছে। তাহলে কে এবং কিউ যখন সমান হয়ে যাবে তখন ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট তাদের যে করসপন্ডিং কনসেন্ট্রেশন বলো, প্রেসার বলো বা অ্যাক্টিভিটি বলো, তাদের অ্যাক্টিভ মাসগুলো তাদের একটা ইকুইলিব্রিয়াম ভ্যালুতে যখন যাচ্ছে তখন বেসিক্যালি ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে এবং ডেল্টা জিটা হচ্ছে জিরো হচ্ছে। এটা তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম যেটা তোমার হয়েছে, অ্যাট ইকুইলিব্রিয়াম কিউটা জাস্ট সিম্পলি তোমার কে এ এর সঙ্গে সমান হচ্ছে, অথবা তুমি ইন আদার ওয়ে, আচ্ছা ঠিক আছে আমি এইটাই বলছি, মানে ইন আদার ওয়ে তুমি লিখতে পারো যে ইন্ডিভিজুয়াল যে রিঅ্যাকট্যান্ট গুলো আছে তাদের যে করসপন্ডিং অ্যাক্টিভ মাসগুলো সেটা ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে পৌঁছে গেছে। অ্যাট ইকুইলিব্রিয়াম কিউ ইকুয়াল টু কে অ্যান্ড হেন্স ডেল্টা জিটা সেটা হচ্ছে তোমার জিরো হয়, যেটা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাই ঠিক করে। আচ্ছা, এবার আমি কি করলাম যে যে মানে এই রিয়াকশনে আমি ফরওয়ার্ড রিয়াকশন ঘটাতে চাইছি, মানে বেসিক্যালি ডেল্টা জিটাকে নেগেটিভ করতে চাইছি। সেটাকে করার জন্য কি হবে, এক হচ্ছে দেখো যদি একটা আমি করতাম যে রিয়াক্ট্যান্ট আমি অ্যাড করব, রিয়াক্ট্যান্টকে অ্যাড করব বা প্রোডাক্টকে যদি আমি রিমুভ করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে প্রথমে হচ্ছে ইফ reactants are added and or products are removed, মানে রিয়াকশন মিক্সচারে তুমি রিয়াকট্যান্টস গুলোকে অ্যাড করছো বা প্রোডাক্ট গুলোকে তুমি রিমুভ করছো। আচ্ছা, রিমুভ করলে কি হবে দেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু তার ফিক্সড ভ্যালুতে থাকতে চাইবে, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি তো টেম্পারেচার চেঞ্জ করছি না, টেম্পারেচার চেঞ্জ না করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যা আছে তাই থাকবে। কিন্তু এই যে কিউটা রিয়াকশন কোশেন্ট, যেটা সেই রিয়াকশন কোশেন্টটা কি হচ্ছে যে রিয়াকট্যান্ট তুমি অ্যাড করছো, প্রোডাক্ট জাস্ট রিমুভ করছো, তার মানে কিউ তার ভ্যালুটা বেসিক্যালি কমছে। তাহলে কি হবে, এই যে কাজটা করছো সেটা অবশ্যই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে। তো কনস্ট্যান্ট টেম্পারেচারে তুমি রিয়াক্ট্যান্ট অ্যাড করছো আর প্রোডাক্ট যখন রিমুভ করছো তখন কি দাঁড়াচ্ছে যে ভ্যালু অফ কিউ মানে রিয়াকশন কোশেন্ট কিউ সে বেসিক্যালি ডিক্রিজ করছে, তাই তো। এখানে তো প্রোডাক্ট উপরে আছে প্রোডাক্টের অ্যাক্টিভিটি গুলো আর নিচে থাকে রিয়াক্ট্যান্ট অ্যাক্টিভিটি গুলো, তুমি রিয়াক্ট্যান্ট অ্যাড করছো আর প্রোডাক্টটাকে সরিয়ে নিচ্ছ, তাহলে এইটা হচ্ছে আরো 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 ছোট হচ্ছে, কিউটা ছোট হচ্ছে। আর কিউ যদি ছোট হয়ে যায় তাহলে এই যে মাইনাস আরটি এল এন কিউ আর আরটি এল এন কিউ এরা তো একে অপরকে জাস্ট মানে ব্যালেন্স করছিল বলে ওভারঅল জিনিসটা জিরো হয়েছিল। এখন কি হচ্ছে, এই যে এই কিউ এর ভ্যালুটা যদি কমে যায় তাহলে তোমার কি দাঁড়াবে, কিউ এর ভ্যালুটা কমে যাওয়া মানে হচ্ছে
তোমার এই ওভারঅল জিনিসটা এখন নেগেটিভ হয়ে যাবে, মানে এইটা যতটা নেগেটিভ এটা ততটা পজিটিভ হয়ে ওভারঅল জিনিসটা 0 হয়েছিল। এখন কি হচ্ছে, এইটা যতটা পজিটিভ তার তুলনায় ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার কমে গেল। কমে গেলে কি হবে, না কমে গেলে ডেল্টা জিটা নেগেটিভ হয়ে যাবে। তখন কি হবে, তাহলে দেন ডেল্টা জি বিকামস নেগেটিভ, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস স্পন্টানিয়াসলি, মানে রিয়াকশনটা কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনে তখন ঘটছে, মানে তখন মোর অ্যান্ড মোর রিয়াক্ট্যান্ট সে বেসিক্যালি প্রোডাক্টে ট্রান্সফর্ম হতে চাইবে। ফরওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস স্পন্টেনিয়াসলি, তার মানে এটা দাঁড়াচ্ছে যে মোর অ্যান্ড মোর রিয়াক্ট্যান্টস উইল বি ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমি এটা তুমি জানো যে কোনো একটা রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে যদি রিয়াক্ট্যান্ট তুমি ইকুইলিব্রিয়ামে আছে, তুমি রিয়াক্ট্যান্ট আরো দিচ্ছ, প্রোডাক্ট যদি সরিয়ে নাও তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ঘটে। এখানে সেই সিচুয়েশনটা তুমি দেখতে পেয়েছো। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, if products are added and reactants are removed, যদি এটা হয় তাহলে কিউ এর ভ্যালুটা কিন্তু বেড়ে গেল। প্রোডাক্ট তুমি অ্যাড করছো, রিয়াক্ট্যান্ট যদি সরিয়ে নাও তাহলে তোমার কিউ এর ভ্যালুটা বেড়ে গেল। তাহলে প্রোডাক্টস আর অ্যাডেড অ্যান্ড রিয়াক্ট্যান্টস আর রিমুভড, ভ্যালু অফ কিউ তখন ইনক্রিজ করবে, ইনক্রিজেস, তার জন্য যেটা কি হবে, ডেল্টা জিটা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটবে। ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস স্পন্টানিয়াসলি, তার মানে হচ্ছে মোর অ্যান্ড মোর প্রোডাক্ট উইল বি ট্রান্সফর্ম ইন্টু রিয়াক্ট্যান্ট। মোর অ্যান্ড মোর প্রোডাক্টস উইল বি ট্রান্সফর্ম ইন্টু রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট কনসেন্ট্রেশন এফেক্ট তুমি পরিষ্কার বুঝতে পারলে, এবং এটা তুমি আগে থেকেই জানো, তুমি অলরেডি এক্সপিরিয়েন্স করেছো আর কি। তাহলে একটা এস্টার হাইড্রোলিসিস তুমি কনসিডার করছো, বা এস্টারিফিকেশন রিয়াকশন তুমি কনসিডার করছো। তো সে অ্যাসিড ক্যাটালিস যে এস্টারিফিকেশন রিয়াকশন, সে বেসিক্যালি রিভার্সিবল রিয়াকশন। তা তুমি অ্যালকোহল নিয়েছো, অ্যাসিড নিয়েছো, করে তুমি এস্টার আর জল তৈরি করছো। তাহলে এইখানে যদি প্রোডাক্টটা তোমাকে বাড়াতে হয় তাহলে কিন্তু 1 মোল অ্যালকোহল আর 1 মোল অ্যাসিড নিলে হয় না। তোমার এখানে কি হয়, যে অ্যালকোহলটা তোমার এক্সেস নিতে হয় আর কি। আর ওদিকে যে প্রোডাক্টে যে জলটা তৈরি হচ্ছে, সেই জলটা রিয়াক্টর মিক্সার থেকে কোনো একটা হাইড্রোস্কোপিক সাবস্টেন্স দিয়ে, অর্থাৎ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা কিছু একটা দিয়ে হচ্ছে জলটাকে শুষে নিতে হয়। তাহলে প্রোডাক্টটাকে তোমার রিয়াকশন মিক্সার থেকে সরিয়ে ফেলতে হয়, আর রিয়াক্ট্যান্ট তোমাকে বেশি বেশি অ্যাড করতে হয়, তবেই ফরওয়ার্ড রিয়াকশন ঘটে, তবেই হচ্ছে এস্টারিফিকেশন রিয়াকশনের চেয়ে তুমি ইলটাকে বেশি পেতে পারো। ঠিক আছে, তাহলে লাসাতিলিয়ার প্রিন্সিপাল, সেখানে যে কনসেন্ট্রেশনের এফেক্টটা সেইটা হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে। এটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট লাসাতিলিয়ার প্রিন্সিপালে, সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার। তাহলে সেকেন্ড যেটা আমি দেখবো সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার। আচ্ছা, এফেক্ট অফ টেম্পারেচার দেখা তো আরো সহজ, কারণ আমার তার জন্য যে গভর্নিং ইকুয়েশন, ধরো ভ্যান ডফ ইকুয়েশন, ভ্যান ডফ ইকুয়েশন থেকে তো আমি অলরেডি পেয়েছি যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা টেম্পারেচার উপরে কেমন করে ডিপেন্ড করছে সেটা বলে। ফ্রম ভ্যান ডফ ইকুয়েশন কি পেয়েছি তুমি, ফ্রম ভ্যান ডফ ইকুয়েশন ডিএলএন কেসি, আচ্ছা মানে ডিএলএন কেসি না করে কেপি দিয়ে লিখছি, ডিএলএন কেপি বাই ডিটি, সেটা হচ্ছে তোমার ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার। ঠিক আছে, আমি গ্যাস ফেজ রিয়াকশনই কনসিডার করছি, ডিএলএন কেপি বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার। আর এবারে দেখো, এবারে দুটো কেস। কেস ওয়ানটা হচ্ছে যদি রিয়াকশনটা এক্সোথার্মিক হয়। এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ থেকে তো লেস দ্যান 0, ডেল্টা এইচ যদি লেস দ্যান 0 হয় তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি, ডিএলএন কেপি বাই ডিটিটা লেস দ্যান 0। এর মানে কি, যে ডিটি যদি পজিটিভ হয়
DLNKP নেগেটিভ হবে এন্ড ভাইস ভার্সা, অর্থাৎ টেম্পারেচার বাড়লে LNKP কমবে আর টেম্পারেচার কমলে LNKP বাড়বে। তাহলে এখানে ক্ষেত্রে দাঁড়াবে যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার LNKP as well as KP decreases। তাহলে এখানে টেম্পারেচার বাড়ালে কিন্তু LNKP as well as KP ডিক্রিজ করবে। তাহলে দেখো এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার মানে ডেল্টা এইচটা নেগেটিভ বলে DLNKP বাই ডিটিটা নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ টেম্পারেচার বাড়া মানে হচ্ছে LNKPটা কমা, অর্থাৎ KPটা কমা। তাহলে KPটা কমা মানে কি? তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কমে যাওয়া মানে কি? তোমার করসপন্ডিং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটবে। তাহলে এটার মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। মানে ইকুইলিব্রিয়াম ইলটা তোমার বেসিক্যালি কমে যাবে, হ্যাঁ, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। আবার এইখানে যদি উল্টো দিকে যদি তুমি মানে আর লেখার দরকার নেই, যদি টেম্পারেচার ডিক্রিজ করো তাহলে তোমার ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে। তাহলে উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার কি করবে না ফরওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। আর কেস 2 তে যদি তুমি এন্ডোথার্মিক রিঅ্যাকশনস করো, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0, তাহলে যে ভ্যান ডার্ফ ইকুয়েশন তুমি পেয়েছো সেখান থেকে DLNKP বাই ডিটিটা এটা গ্রেটার দ্যান 0 হলো। গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে যেটা দাঁড়াচ্ছে যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার LNKP as well as KP ইনক্রিজ, LNKP as well as KP কিন্তু তোমার ইনক্রিজ করবে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন টেক্সট। এটা তার মানে কি হচ্ছে দেখো যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটে, আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে টেম্পারেচার বাড়ালে ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটে। এটা তুমি মানে প্রচুর এক্সপিরিয়েন্স করেছো যে যে ধরনের রিঅ্যাকশনগুলো এক্সোথার্মিক, হ্যাঁ, তার ক্ষেত্রে হচ্ছে তোমার টেম্পারেচার বাড়ালে কিন্তু ইল্ড কমে যায়, আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কিন্তু তোমার প্রসেসটা মানে ফরওয়ার্ড ডিরেকশনে ঘটে এবং তুমি ইলটা তোমার বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার টেম্পারেচারের এফেক্ট, যে এক্সোথার্মিক রিঅ্যাকশনটা এক রকমের এফেক্ট, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু অন্য রকমের এফেক্ট। এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটে, আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটে। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনে ইল্ড বাড়াতে গেলে তোমার টেম্পারেচার কমিয়ে রাখতে হয়, আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে ইল্ড বাড়াতে গেলে তোমাকে টেম্পারেচারটাকে বাড়িয়ে রাখতে হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার এফেক্ট অফ টেম্পারেচার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এফেক্ট অফ প্রেসার। প্রেসারের এফেক্টটা কি হচ্ছে? দেখো এই প্রেসারের এফেক্টটা দেখার জন্য তুমি ওই যে টিপিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশনটাকে লিখেছিলে তার জন্য কেপির এক্সপ্রেশনটাকে প্রথমে একটু লিখে ফেলা যায়, যে কেপিটা ওই যে রিঅ্যাকশনটা আমি কনসিডার করেছিলাম তার জন্য আর কি। সেটা কি না পার্শিয়াল প্রেসার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 হোল টু দি পাওয়ার নিউ ডি ছিল, আর তার সাথে পার্শিয়াল প্রেসার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার পাওয়ার নিউ ডি, এর সঙ্গে নিউ ই ছিল, এটা ডট 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 বাই পার্শিয়াল প্রেসার অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 টু দি পাওয়ার নিউ এ partial pressure of B at equilibrium by P0 to the power nu B। এই ঠিক আছে, কেপিটা হচ্ছে এরকম ভাবে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি দেখেছিলাম যে পার্শিয়াল প্রেসারটাকে তুমি লিখতে পারো তোমার মোল ফ্র্যাকশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম, তার সঙ্গে টোটাল প্রেসার, তারপরে যেমন নিচে P0 আছে সেটা তুমি লিখবোই আর কি। তাহলে জাস্ট যেহেতু পার্শিয়াল প্রেসারটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন ইজ টোটাল প্রেসার, সেই রকম ভাবে লিখলাম টু দি পাওয়ার নিউ ডি। এটা হচ্ছে এক্স ই অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু টোটাল প্রেসার বাই P0 টু দি পাওয়ার নিউ ই ডট ডট ডট, ডিনোমিনেটরে থেকে যাচ্ছে হচ্ছে পার্শিয়াল মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু পি বাই P0 টু দি পাওয়ার নিউ এ এক্স বি অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু পি বাই P0 হোল টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটা আচ্ছা,
এবারে তুমি এই যে মোল ফ্র্যাকশনগুলো কি, মানে এক্স ডি মানে হচ্ছে ইকুইলিব্রিয়ামের ডি এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস। তো তুমি এইটাকে লিখতে পারো জাস্ট নাম্বার অফ মোলস অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই জাস্ট এন টোটাল লিখছি, হ্যাঁ এইটা। তারপরে যেমন আছে পি বাই, আচ্ছা এক কাজ করতে পারি, এই এই মানে এই পি বাই পি জিরোটা সবেতেই আছে বলে পি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ জাস্ট আমি লিখে ফেললাম, যেখানে তো বুঝতেই পারছো ডেল্টা নিউটা হচ্ছে নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট 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 মাইনাস নিউ এ প্লাস নিউ বি ডট 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 এইটা। তাহলে পি বাই পি জিরোটা এখানে জাস্ট লিখে ফেলছি আর, হ্যাঁ এটা বারবার না লিখতে হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, এই বাকি মোল ফ্র্যাকশনটাকে যখন তুমি লিখছো, এইটা প্রথমটা টু দি পাওয়ার নিউ ডি, আর এইটার জন্য তোমার কি হবে, নাম্বার অফ মোলস অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস টু দি পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই হচ্ছে তোমার নাম্বার অফ মোলস অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই এন টোটাল টু দি পাওয়ার নিউ এ নাম্বার অফ মোলস অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই এন টোটাল টু দি পাওয়ার নিউ বি ডট 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 এইটা। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, যে তুমি জাস্ট এই এন ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, এন ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই, শুধু নাম্বার অফ মোলস দিয়ে যেটা সেই পার্টটাকে আমি আলাদা করে দিচ্ছি, এন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ এ, এন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ বি। আর এবারে এন টোটালটা নিচে আছে, তা সেটাকে যদি তুমি লেখো তাহলে এটা পি বাই এন টোটালটা নিচে যেমন নিচে রেখে দিলাম এন টোটাল, এটা পি জিরো, এইটা টু দি পাওয়ার ডেল্টা নিউ, এরকম ভাবে লিখতে পারছি এটা। আচ্ছা এবার এই প্রথম যে টার্মটা, এই প্রথম টার্মটাকে কিন্তু দেখবে আমরা আর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এন বলে ডিফাইন করেছিলাম, দিস ইজ নাথিং বাই কে এন, তার সাথে রয়ে গেল হচ্ছে পি বাই এন টোটাল ইন্টু পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। তাহলে এই যে প্রথম এইটা হচ্ছে ফার্স্ট টার্ম তুমি ধরো, আর এই যে জিনিসটা এটা তুমি সেকেন্ড টার্ম ধরো, কারণ আমাদের আলোচনা সুবিধা হবে বলে। তাহলে আমি প্রথমে কেপিটাকে এই কে এন ইন্টু পি বাই এন টোটাল ইন্টু পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ এইরকম ভাবে এক্সপ্রেস করছি। আচ্ছা এবারে তুমি খেয়াল করো যে এই কেপিটা কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, এটা মাথায় রাখতে হবে। কেপিটা হচ্ছে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিন্তু কে এক্স বা কে এন সেটা প্রেসার ডিপেন্ডেন্ট হবে, এর কোনো বাধ্যবাধকতা কিন্তু, মানে প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তোমার যদি এই ডান দিকের টার্মটা মানে এই কেপি এই পার্টটা যদি অলরেডি তোমার প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, আর এইখানে যদি প্রেসারটা আছে, যদি কোনো একটা গিভেন রিয়াকশন যেখানে ডেল্টা নিউটা জিরো নয়, তার জন্য কিন্তু সেকেন্ড টার্মটা কিন্তু প্রেসারের উপর ডিপেন্ড করে। ধরো প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা বাড়ে, তাহলে প্রথম টার্মটা কিন্তু অটোমেটিক্যালি কমতে হবে, যাতে করে পুরো জিনিসটা গুণ করে কিন্তু কোনো চেঞ্জ না হয়, সেটা ঠিক করতে হবে। তাহলে কেপিটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার। আর এবারে দেখো যেটা হচ্ছে যে তিনটে কেস আমি কনসিডার করছি। কেস ওয়ান, যদি ডেল্টা নিউটা গ্রেটার দ্যান জিরো হয়, মানে ডেল্টা নিউটা যদি পজিটিভ হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, তখন সেকেন্ড টার্মটা ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন প্রেসার, ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেসার। এই যে ডেল্টা নিউটা যদি তোমার পজিটিভ হয়, তাহলে সেকেন্ড টার্মটা ইনক্রিজ করবে ইনক্রিজ ইন প্রেসার। তাদের জন্য কি হবে, তার মানে ফার্স্ট টার্ম যেটা মাস্ট ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার। তাহলে যেহেতু কেপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, তাহলে আমি যদি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দিই, সবটাই হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হচ্ছে, মানে সবসময় অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, কিন্তু মানে যা কিছু হবে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, কনস্ট্যান্ট টেম্পারেচারে। কনস্ট্যান্ট টেম্পারেচার আমি যদি প্রেসার বাড়াই, ডেল্টা নিউ যদি পজিটিভ হয়, তাহলে এই টার্মটা বাড়লো, তাহলে কে এনটাকে কমতে হবে। আচ্ছা কে এন কমা মানেটা কি, কে এনটা কি দেখো,
এখানে ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের নাম্বার অফ মোলস তাদের সার্টেন পাওয়ার্স আছে, নিচে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলস তাদের সার্টেন পাওয়ার্স আছে। তাহলে যখন ডেল্টা নিউ পজিটিভ তখন প্রেসার বাড়ালে এই সেকেন্ড টার্মটা বাড়ছে, মানে ফার্স্ট টার্মটা কমছে। ফার্স্ট টার্মটা কমতে গেলে কি হবে, মোর অ্যান্ড মোর প্রোডাক্ট সে বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্টে ট্রান্সফর্ম হতে হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করতে হবে। তার মানে ফার্স্ট টার্ম মাস্ট ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার, তখন কি হবে, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। মানে মোর অ্যান্ড মোর প্রোডাক্ট সে বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্টে কনভার্টেড হয়ে যাবে। আচ্ছা, কেস 2, যখন ডেল্টা নিউটা লেস দ্যান 0 তখন কি দাঁড়াচ্ছে? আচ্ছা, ডেল্টা নিউ যদি লেস দ্যান 0 হয় তাহলে ডেল্টা নিউ ধরো আমি বলছি -2, -2 মানে এই টার্মটা কত, 1/p² মতো হলো। তখন প্রেসার বাড়ালে কি হবে, সেকেন্ড টার্মটা প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা কমবে, তখন হচ্ছে সেকেন্ড টার্ম ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেসার। তাহলে তার জন্য কি হবে, ফার্স্ট টার্ম মাস্ট ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার। কেপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হতে হচ্ছে যখন ডেল্টা নিউটা লেস দ্যান 0, তখন তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এক্সপ্রেশন থেকে যে প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা ডিক্রিজ করে, তার ফার্স্ট টার্মটাকে ইনক্রিজ করতে হবে। তো ফার্স্ট টার্মটা ইনক্রিজ করা মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস, ফরওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। আর কেস 3 হচ্ছে যখন ডেল্টা নিউটা তোমার 0 হয়ে যাচ্ছে, ডেল্টা নিউ 0 হয়ে যাওয়া মানে কি, এই যে p/n টোটাল ইন্টু p0 টু দি পাওয়ার ডেল্টা নিউ 0 হয়ে গেছে, তাহলে এই টার্মটা কি হয়ে যাচ্ছে, তা সিম্পলি 1 হয়ে গেল। তখন দেখো কোনো প্রেসার ডিপেন্ডেন্সটা রইল না আর কি, তখন হচ্ছে যে নো প্রেসার ডিপেন্ডেন্স। প্রেসারের উপরে হচ্ছে তোমার ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, সেটা কোনো রকম ভাবে নির্ভর করছে না। আর ডেল্টা নিউ গ্রেটার দ্যান 0, তার এক্সাম্পল ধরো এরকম একটা PCl5 ভেঙে গিয়ে PCl3 প্লাস Cl2 হলো, পরিষ্কার বুঝতে পারছো এখানে ডেল্টা নিউটা হচ্ছে +1। আচ্ছা, ডেল্টা নিউ লেস দ্যান 0, ধরো এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এইটা মিলে তোমার ধরো 2 অ্যামোনিয়া তৈরি হলো, তোমার এখানে পরিষ্কার ডেল্টা নিউটা -2। আর ধরো আরেকটা ধরো H2 গ্যাস প্লাস I2 গ্যাস, তারা মিলে যখন 2HI তৈরি করছে, এই পার্টিকুলার কেসে কিন্তু ডেল্টা নিউটা কোনো 0 হয়ে যাচ্ছে। এইটা ঠিক আছে। তাহলে বুঝতে পারলে প্রেসার ডিপেন্ডেন্সটা, যে তোমার কোন একটা রিয়াকশন কোন দিকে যাবে সেটা প্রেসারের উপরে কেমন করে নির্ভর করছে, সেটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর লাস্ট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এফেক্ট অফ ইনার্ট গ্যাস। নিরঞ্জন আরেকবার মাইক্রোফোনটা অন করে অফ কর। আওয়াজটা হচ্ছে রে, একটুখানি দেখ, একবার অন করে অফ কর মাইক্রোফোনটা। ঠিক আছে, হয়ে গেছে। আর এফেক্ট অফ ইনার্ট গ্যাস, আর এফেক্ট অফ ইনার্ট গ্যাস দেখো, মানে এইটা হচ্ছে আগের এক্সপ্রেশন থেকে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে আমি আগের এক্সপ্রেশনে যে ফর্মুলাটা লিখেছিলাম সেখান থেকে তুমি পুরো জিনিসটা বুঝতে পারছো যে কে পিটা আমি লিখেছিলাম কিরকম ভাবে, কে এন ইন্টু পি বাই এন টোটাল ইন্টু P0 হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। তো আচ্ছা, ইনার্ট গ্যাস অ্যাড করলে কিন্তু এন টোটালটা বাড়ে, এটা বুঝতে হবে। তাহলে এবার ইনার্ট গ্যাস আমি দু রকম ভাবে অ্যাড করতে পারি। তাহলে প্রথম যেটা হচ্ছে কেস 1 এ, আচ্ছা কেস 1 মানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কেস 1 হচ্ছে inert gas is added at constant pressure, মানে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে তুমি ইনার্ট গ্যাস অ্যাড করছো। প্রথম যে কেসটা আমি করবো সেটা ইনার্ট গ্যাস ইজ অ্যাডেড এট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড টেম্পারেচার, মানে টেম্পারেচার তো সবসময় কনস্ট্যান্ট থাকছে, এটা এটা কথা যে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছে। এবারে দেখো যে যদি ডেল্টা নিউটা, আমি তিনটে সিচুয়েশন বলছি, তাহলে প্রথম যে সিচুয়েশনটা যেখানে ডেল্টা নিউ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে যদি ইনার্ট গ্যাস অ্যাড করি তাহলে এন টোটালটা বাড়ছে,
তাহলে এন টোটাল যদি বাড়ে তাহলে এই যে জিনিসটা ডেল্টা নিউ যদি পজিটিভ হয় তাহলে ওভারঅল জিনিসটা কি হবে, কমবে। তার মানে এখানে যেটা দাঁড়াবে সেকেন্ড টার্মটা ডিক্রিজেস উইথ দ্য অ্যাডিশন অফ ইনার গ্যাস। ইনার গ্যাস যখন তুমি অ্যাড করছো তখন এন টোটালটা বাড়ছে বলে সেকেন্ড টার্মটা তোমার ডিক্রিজ করছে। অ্যাজ এ রেজাল্ট অফ কি হবে, ফার্স্ট টার্ম মাস্ট ইনক্রিজ। আর ফার্স্ট টার্ম যদি ইনক্রিজ করে তাহলে যে কে এন এর যে এক্সপ্রেশনটা আছে, কে এন এর এক্সপ্রেশনে কি আছে, উপরে প্রোডাক্টের নাম্বার অফ মোলসগুলো আছে, নিচে রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ মোলসগুলো আছে। কে এন বাড়া মানে যে ফরওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস, ফরওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। আচ্ছা বি হচ্ছে যদি ডেল্টা নিউটা তোমার লেস দ্যান জিরো হয়, ডেল্টা নিউ লেস দ্যান জিরো, যেমন ওই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেরকম আর কি, ডেল্টা নিউটা -2, -2 যদি হয় তাহলে এই নিচটা হচ্ছে মানে এন টোটাল টু দি পাওয়ার -2, তার মানে উপরে চলে গেলে এন টোটাল স্কোয়ার হয়ে গেল। তখন ইনার গ্যাস অ্যাড করলে কিন্তু সেকেন্ড টার্মটা অ্যাকচুয়ালি বাড়বে। তখন যেটা দাঁড়াবে এই পার্টিকুলার কেসে, সেকেন্ড টার্ম ইনক্রিজেস উইথ দ্য অ্যাডিশন অফ ইনার গ্যাস। সেকেন্ড টার্মটা ইনক্রিজেস উইথ দ্য অ্যাডিশন অফ ইনার গ্যাস। তার জন্য যেটা দাঁড়াবে তোমার ফার্স্ট টার্ম যেটা মাস্ট ডিক্রিজ, তখন যেটা হবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। তখন রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে ঘটবে, অর্থাৎ মোর অ্যান্ড মোর প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে ট্রান্সফর্ম হয়ে যাবে। আর 3 নম্বর সিচুয়েশনটা ক্ষেত্রে যখন ডেল্টা নিউ ইকুয়াল টু 0 তখন নো এফেক্ট, কোনো এফেক্ট নেই ইনার গ্যাস অ্যাডিশনে। কারণ যখন তোমার ডেল্টা নিউটা 0 হয়ে যাচ্ছে তখন এই পার্টটা তুমি মানে সবসময় 1 আর কি, যাই হোক না কেন, তার তখন হচ্ছে তোমার কোনো এফেক্ট দেখতে পাবে না। এটা তো এটা হচ্ছে কখন না ইনার গ্যাস ইজ অ্যাডেড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড টেম্পারেচার। আর আরেকটা কেস হচ্ছে কেস 2, when inert gas is added at constant volume and temperature। এটা আচ্ছা এই যে সিচুয়েশনটা খেয়াল করে দেখো, যদি তুমি ভলিউম এবং টেম্পারেচার কনস্ট্যান্ট রাখো তাহলে প্রেসারটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন টোটাল। আইডিয়াল গ্যাসের জন্য কি হয় না, পিভি ইকুয়াল টু এনআরটি, তো তাহলে ভিআরটি যদি ফিক্স করে দেয় প্রেসার এবং এন টোটাল তারা একদম ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। তাহলে পি বাই এন টোটাল এইটা যদি তোমার একদম ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে যখন ইনার্ট গ্যাস অ্যাড করছো কনস্ট্যান্ট ভলিউম এবং টেম্পারেচারে, নাম্বার অফ মোলস যখন বাড়ছে তার একই সঙ্গে প্রপোর্শনালি যে প্রেসারটা বাড়ছে তাদের সেকেন্ড টার্মটা তোমার আনচেঞ্জ থেকে যাচ্ছে। তার মানে এই পার্টিকুলার কেসে হচ্ছে যে উইথ দ্য অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস মানে রেশিওটা ফিক্স থাকবে আর কি, মানে ইনার্ট গ্যাস অ্যাড করলে এন টোটাল বাড়লো, প্রেসারটা বাড়লো, কিন্তু রেশিওটা একই থাকবে। উইথ দ্য অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস তোমার উইথ দ্য কি বললাম, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস সেকেন্ড টার্ম রিমেন্স আনচেঞ্জড, তাহলে অটোমেটিক্যালি ফার্স্ট টার্ম রিমেন্স আনচেঞ্জড। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াবে নো এফেক্ট অন দ্য রিঅ্যাকশন। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমে যদি তুমি ইনার্ট গ্যাস অ্যাড করো তাহলে ইনার্ট গ্যাস অ্যাডিশনাল কিন্তু কোনো এফেক্ট থাকছে না। তাহলে এই যে লাসাতিলিয়ার প্রিন্সিপাল মানে হচ্ছে এই চারটে জায়গা তোমাকে আলাদা আলাদা করে দেখতে হবে আর কি, যে এফেক্ট অফ কনসেন্ট্রেশন, এফেক্ট অফ টেম্পারেচার, এফেক্ট অফ প্রেশার, আর এফেক্ট অফ হচ্ছে ইনার্ট গ্যাস। তাহলে আমার মনে হয় মানে লাসাতিলিয়ার প্রিন্সিপাল রিলেটেড পার্টটা তোমার কাছে একদমই পরিষ্কার হয়েছে, তাই তো? কোনো অসুবিধা নাই তো? দেখো এই এতক্ষণ পর্যন্ত যা বলেছে তাতে যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে তো বলে না, মানে কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে, হ্যাঁ, যে এই জায়গাটা বুঝতে পারলে না বা এই জায়গাটা আরেকবার বলতে হবে, তাহলে বলো, আমি আবার বলতে পারি। স্যার বলো। স্যার এই কেস 1 এর যে বি নম্বর পয়েন্টটা ওটা একবার বলবেন? এইখানে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। কি হয়েছে, যদি ডেল্টা নিউটা তোমার নেগেটিভ হয়, ধরো
যেমন নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হচ্ছে, সেই ধরনের সিচুয়েশন যদি হতো, তাহলে ধর ডেল্টা নিউটা হচ্ছে -2, ধরো কথা কথা বলছে ডেল্টা নিউটা ধরে নাও তোমার -2, তার মানে কি, তাহলে এখানে কেপি সমান হয়ে যাচ্ছে kn, হ্যাঁ, কেপি সমান kn, এখানে পি বাই এন টোটাল ইন্টু P0 হোল টু দি পাওয়ার -2। -2 মানে তুমি এটাকে লিখতে পারো কি kn, এটাকে উল্টে দাও এন টোটাল P0 বাই পি তার স্কোয়ার, এইভাবে তুমি লিখবে, ঠিক আছে। এবারে দেখো যখন তুমি ইনার্ট গ্যাস অ্যাড করছো, তা এন টোটাল বাড়লো, মানে সেকেন্ড টার্মটা বাড়লো। এবারে কেপি যেহেতু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে, তাহলে কে এনটা কমতে হবে, তা কে এনটা যদি কমে যায় তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটবে, সেটাই বলেছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু মানে ভাববে আর কি, মানে জাস্ট একদম মানে যখন পড়াশোনা করবে না, মাথাটাকে অফ করে দিও না। মানে সেটা তোমার শুনতে খারাপ লাগলে এটা সত্যি যে তোমাদের যে মানে সিলেবাস যেভাবে আছে, মানে পার্টিকুলারলি অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সিলেবাস যেরকমভাবে থাকে, এবং তোমাকে ছোটবেলা থেকে এমনভাবে শেখানো হয় যাতে হচ্ছে তোমার লজিক্যাল অ্যাটিটিউডটা পুরো নষ্ট করে দেওয়া হয়। মানে 11-12-এ তুমি দেখো না যে কেমিস্ট্রি বইটা কত বড়, বা ফিজিক্স বইটা বা ম্যাথ বইটা কি বড় বড় বই, তাহলে এত অল্প সময়ের মধ্যে এতখানি জিনিস যদি করতে হয়, তাও আবার লোকে বলে শুনেছি যে তুমি যদি ছায়া প্রকাশনের শুধু কেমিস্ট্রি বইটা পড়ো তাহলে নাকি কম্পিটিটিভ এক্সাম তোমার সবটা হবে না, তার সঙ্গে আবার সব ওর সঙ্গে সব অ্যালায়েড সব বড় বড় বই থাকে আর কি, যেখানে শুধু এমসিকিউ এমসিকিউ, মানে এক একটা চ্যাপ্টারে 500-700-1000 এমসিকিউ। হ্যাঁ, তাহলে এবারে 11-12-এ ছেলেদের ম্যাচুরিটিও কম থাকে, একজন মাস্টারমশাই খুব অল্প সময়ের মধ্যে এতটা জিনিস পড়াতে বাধ্য হন যে তোমার কি হয়, মানে জিনিসটা বুঝে বুঝে করার জন্য, মানে যে স্পেসে চললে তুমি বুঝতে পারবে সেই স্পেসটাই চলছে না, তার থেকে অনেক হায়ার স্পেসে সবকিছু চলছে, হায়ার স্পিডে চলছে। মানে তুমি যেটা বুঝতে পারছো যে মানে তুমি বুঝে বুঝে পড়লে তোমার কোনো একটা জিনিস তৈরি করতে যদি তোমার 10 দিন লাগে, তোমাকে 4 দিন পরে পরীক্ষা নিয়ে নিচ্ছে। তো 4 দিন পরে যখন পরীক্ষা নিচ্ছে, তোমাকে উপায় নেই, তুমি তার 40% পড়ে গিয়ে পরীক্ষা দিলে চলবে না, তোমাকে ওই মানে মুখস্থ করে না বুঝে এটা করতে হবে। এবার এই জিনিসটা তোমার মানে চলতে 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 মানে অন্তত মানে সেটা মাধ্যমিক লেভেলেও শুরু হয়, কিন্তু 11-12-এ বড্ড বেশি। আবার গ্র্যাজুয়েশনেও অর্গানিক ইনঅর্গানিকে তুমি দেখবে যে প্রথম থেকেই মাস্টারমশাই বলছে এটা হয়, কেন হয় তার কোনো মানে কেন হয় বা তুমি বুঝে বুঝে নিজে প্রেডিক্ট করতে পারছো সেরকম না। অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমাদের যেভাবে পড়ানো হচ্ছে তাতে জাস্ট শুরুটাই করা হচ্ছে এইরকম ভাবে যে মানে মানে এটা হচ্ছে ফ্যাক্ট, তার মতো করে তোমার একটা মেকানিজম দেওয়া হচ্ছে, এবং দেখো যে কোনগুলো পরীক্ষায় পড়ে না, অর্গানিক হচ্ছে যেগুলো তোমার এই রুল থেকে একটুখানি ব্যতিক্রমী আর কি, যেগুলো রুলে চলে না, সেগুলোই পরীক্ষায় পড়ে। তাহলে তুমি দেখছো কি লজিক্যালি বুঝতে গিয়ে তুমি আলটিমেটলি যে কনক্লুশনটায় গিয়ে পৌঁছাচ্ছ, হ্যাঁ, সেইটা আলটিমেট উত্তর না। এবার এইটা যখন বারবার বারবার তুমি ঠকতে থাকছো, প্রথমে তুমি স্যার মাস্টারমশাই তোমার স্ট্যান্ডার্ড মেকানিজমটা বললেন, যে মেকানিজমটা ফলো করে হচ্ছে তুমি জাস্ট বললে যে এই রিয়াক্টর মেশালে এতগুলো স্টেপস করার পরে তুমি ফাইনালি এই প্রোডাক্টটা পাবে, তুমি লজিক্যালি সেই জায়গায় গেলে। তুমি দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি পরীক্ষায় পড়ছে কোনগুলো, যেগুলো লজিক্যালি যে জায়গায় যাওয়ার কথা হচ্ছে সেটা নয়, একটু এক্সেপশন যেখানে আছে। তাহলে এটা কি প্রথমবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার হতে 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 তোমার মাথায় একটা জিনিস যা ঢুকে গেল, ঠিক আছে বাবা, তাহলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ফ্যাক্টটাকে তোমার জানতে হবে, তারপরে সেটাকে জাস্ট লজিক্যালি যদি এস্টাবলিশ করা যা সম্ভব হয় তো করবো। তাহলে ফ্যাক্টটা মুখস্থ করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে যেখানে দুটো তিনটে হয়তো কারণ আছে, কোনটায় কোন ক্ষেত্রে কোন কারণটা ডমিনেট করবে এ তো বোঝা খুব কঠিন ব্যাপার না এটা। তাহলে এইটা হতে 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 একটা সময় যেটা হয়ে যায় যে তোমার মানে কি বলবো, ভাবার অভ্যাসটাই নষ্ট হয়ে যায়, কিন্তু ভাবাটা অভ্যাস করা যে খুব দরকার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। যে তুমি দেখো জাস্ট কিছু বেসিক কিছু প্রিন্সিপাল যদি জানো, তা সেইখান থেকে তুমি জাস্ট নিজের লজিক্যালি, মানে যেমন তুমি একটা আননোন জায়গায় ধরো যখন তুমি পৌঁছাচ্ছ, হ্যাঁ, তোমার যা সাধারণ বুদ্ধি শুদ্ধি আছে সেই মতো করে আর একটা ঠিকানা যদি তোমায় বলে দেয় যে কোন জায়গায় তোমাকে পৌঁছাতে হবে, তুমি ওই বাড়ির নম্বর দেখে লোককে জিজ্ঞেস করে, হ্যাঁ, সেই মতো করে, বা তোমার গুগল ম্যাপে জাস্ট এটা দিয়ে ডিরেকশনটাকে দিয়ে তুমি তো সেখানে পৌঁছে যেতে পারো। তোমাকে সেইটা মানে লজিক্যালি তোমাকে পৌঁছাতে হবে। কেউ তোমাকে হাত ধরে, ছোটবেলায় কি হয়, ছোটবেলায় আমরা রাস্তাঘাটের দিকে তাকাই না, বাবার হাত ধরে রইলাম বা মায়ের হাত ধরে রইলাম, হ্যাঁ, ওই রাস্তাঘাট দেখতে দেখতে যাওয়া হয় না আর কি। মানে ওই জন্য মায়ের হাত ধরে তুমি যখন যাচ্ছ, আঁচল ধরে যখন তুমি যাচ্ছ, তখন কিন্তু যে জায়গায় তুমি প্রথমবার মা তোমাকে নিয়ে গেল, সেকেন্ড টাইম কিন্তু তুমি একা একা সেখানে যেতে পারছো না।
কারণ হাত ধরে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর তুমি যদি নিজে নিজে খুঁজে 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 কোনোভাবে একবার চলে যেতে পারো না, পরের বার তোমাকে চিন্তা করতে হবে না, পরের বার কিন্তু অটোমেটিক্যালি সেই জায়গায় পৌঁছাতে পারবে। তো এইখানে সেই জায়গাটা, আমার হাত ছেড়ে দাও তুমি যতটা পারো, হাতটা ছেড়ে দিন, নিজে 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 হেঁটে যেটা একটা টার্মিনাল মানে একটা পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করো। আর সেই জন্য আমাদের পড়ানোর লজিকটা সবসময় এটা থাকবে যে তোমার মানে পুরোটা কিন্তু লজিক দিয়ে গাইডেড হয়। তুমি স্টার্টিংটা যদি জানো আর কোথায় পৌঁছাতে হবে যদি তুমি জানো, তাহলে যা তোমার নলেজ তোমাকে এমন গ্যাদার করতে হবে, অ্যাকোয়ার করতে হবে, সাধারণ বুদ্ধি এমনভাবে তোমার ইউজ করতে হবে যাতে করে তুমি কিন্তু সেই জায়গায় ঠিক ঠিক করে পৌঁছাতে পারো। সেইটা একটা অভ্যাস করা দরকার। অভ্যাস মানে আমি বলছি না, তোমার ভাবাটা প্র্যাকটিস করা। হ্যাঁ, মানে তুমি দেখো একটা লাইন তুমি জিজ্ঞেস করলে, জিজ্ঞেস করার আগে তুমি দেখো যে তুমি নিজে নিজে নিজের মনে তুমি এটাকে একটুখানি গেঁথে নাও আর কি, যে ঠিক আছে এই তো এক্সপ্রেশন, তাহলে এইটা যদি এইটা হয়, এইটা হলে কি হবে, এটা হলে কি হবে, তুমি নিজে একটুখানি প্রথমে বুঝতে একটু অসুবিধা হবে, তার পরের বারে তুমি দেখলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? আর কারো কোনো অসুবিধা আছে? আর কোনো অসুবিধা নেই তো? না স্যার। না স্যার। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা আর একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে তোমার এই গিবস ফেনাইজফ রিয়াকশন, সেটাকে তুমি অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন বা এক্সটেন্ট অফ রিয়াকশনের রেসপেক্টে কেমন করে লিখবে। তাহলে জাস্ট দিস ইজ মানে এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। Gibbs free energy of a reaction, Gibbs free energy of a reaction as a function of advancement or extent of a reaction. এই যে জায়গাটা, এই জায়গাটা আমি এবার একটু ভালো করে বুঝতে চাইছি। মানে গিবস ফ্রি এনার্জি অফ রিয়াকশন যদি তুমি ডেল্টা জি বলো আর অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন যাই বলো, তাহলে ডেল্টা ভার্সেস যাই প্লটস কেমন হয় আর কি, এইগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি আলোচনার বিষয়। আর তার জন্যে আমি প্রথমে কিছু ইকুয়েশন একটুখানি ডিরাইভ করে নিই, যে ইকুয়েশনগুলো সহজ, তুমি অলরেডি জানো। দেখো যে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্সটা তোমার জানা আছে, হ্যাঁ, মানে বা ঠিক আছে, আচ্ছা এইভাবেই বলছি, মানে মানে তুমি মানে আচ্ছা মানে এটা আসলে ওই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন যখন তুমি পড়েছিলে সেইখানে এই ফান্ডামেন্টাল ইকুয়েশনটা দেখেছিলে, ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডিজিটাকে এইরকম ভাবে লিখতে হয়, মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, মিউ আই ডিএনআই, যেখানে মিউ আইটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল, মিউ আই ডিএনআই। এইটা দেখো যদি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে করো, কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার যদি তুমি করো, তাহলে এই মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি পার্টটা কেটে চলে গেল, তাই এই পার্টটা হলো সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, এইরকম জাস্ট জিনিসটা তোমার দেখতে লাগছে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি কোন একটা টিপিক্যাল রিয়াকশনের জন্য এই টিপিক্যাল রিয়াকশনটা এইরকম ভাবে লিখছো, সামেশন ওভার নিউ আই এ আই ইকুয়াল টু 0, সেখানে প্রত্যেকটা টার্মের মানের আমি আজকেই আলোচনা করেছি বলে আর নতুন করে বলছি না, সামেশন ওভার নিউ আই এ আই ইকুয়াল টু 0 একটা টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন তুমি কনসিডার করছো। আচ্ছা তার ক্ষেত্রে যে আইগেন স্পেসিকে তার যে নাম্বার অফ মোলস কোন একটা সার্টেন টাইমে, সেটা কি হয় না, ইনিশিয়ালি তার নাম্বার অফ মোলস প্লাস নিউ আই ইন্টু যাই, যখন অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন কেমিক্যাল কাইনেটিক্স আমি ডিফাইন করেছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য আইগেন স্পেসিস অ্যাট টাইম টি, কোন একটা আরবিট্রারি টাইমে তার নাম্বার অফ মোলস যদি এনআই হয়, আর এইটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ আইগেন স্পেসিস অ্যাট টি ইকুয়াল টু 0 ইনিশিয়াল টাইমে, তাহলে সেটাকে তুমি জাস্ট লিখতে পারো যে এনআই ইকুয়াল টু এনআই 0 প্লাস নিউ আই ইন্টু যাই,
তাহলে সেইখান থেকে যাইটা তোমার বেসিক্যালি ডিফাইন হয়, মানে এইখান থেকেই তোমার অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন যাইটা ডিফাইন করা হয়, যে কোনো একটা সার্টেন টাইমে আই ফিজিক্যাল নাম্বার অফ মোলস মাইনাস ইনিশিয়ালি তার নাম্বার অফ মোলস কি ছিল ডিভাইডেড বাই হচ্ছে নিউ আই। তো এটা থেকে আমরা করেছি আর কি, হ্যাঁ, মানে এই যে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন ডিফাইন করার সময় এরকম ভাবে করেছি। তাহলে এইখান থেকে দেখো যদি তুমি ডিএনআইটাকে লেখো কি হবে, ডিএনআই মানে হচ্ছে তোমার এনআই এর চেঞ্জ। এবার এখানে তো তোমার এই যে পার্টটা যে এনআই জিরো সেটা তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেটা কোনো রকম ভাবেই হচ্ছে মানে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন বা ইত্যাদির উপর নির্ভর করবে না। তা ডিএনআইটা তুমি জাস্ট লিখতে পারো নিউ আই ইন্টু ডিজাই। এখানে তুমি স্টোইচিওমেট্রি মানে স্টোইচিওমেট্রিটা উইথ দ্য প্রোগ্রেস অফ রিয়াকশন পাল্টায় না, হ্যাঁ, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আর কি তুমি ধরে নিচ্ছ। অ্যাজিউমিং টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা থ্রু আউট দ্য রিয়াকশন পাল্টায় না সেটা ধরে নিয়ে আমি জাস্ট করছি। তো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা অটো ক্যাটালাইটিক বা ইনহিবিশন রিয়াকশন যদি হয় তাহলে হয়তো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা টাইমের উপর ডিপেন্ড করতে পারতো, কিন্তু আমি যে কেসটা কনসিডার করছি সেখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ধরে নাও টাইম ইন্ডিপেন্ডেন্ট। ডিএনআই জায়গায় নিউ আই ইন্টু ডিজাই লিখতে পারবে। তাহলে এইখানে এবারে দেখো এই যে ডিজিট তোমার এক্সপ্রেশনটা ছিল সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, ডিএনআই জায়গায় নিউ আই ইন্টু ডিজাই তুমি বসিয়ে দাও। তাহলে দেন ডিজিটা হয়ে গেল সামেশন ওভার আই মিউ আই, এটা নিউ আই ইন্টু ডিজাই হয়ে গেল। এই যে এখানে মানে এখানে যে ডিএনআইটা ছিল ডিএনআই জায়গায় তুমি নিউ আই ইন্টু ডিজাই জাস্ট বসিয়ে দিলে এটা। তাহলে এখান থেকে দেখো তাহলে ডেল জি বাই ডেল জাই এই যে পুরো কাজটাকে করলে, এবং এইটা এই যে পুরো কাজটাকে করেছো কখন না টেম্পারেচার প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে, সেটা কি হয়েছে সামেশন ওভার আই নিউ আই মি আই হয়েছে। আচ্ছা এইটা কি, এইটাই তো ডেল্টা জি অফ দ্য রিয়াকশন, মানে কোন একটা রিয়াকশনের জন্য ডেল্টা জি সেটাই তো এইটা, মানে যেখানে হয় ডেল্টা জিটা হচ্ছে তোমার গিভস এনার্জি অফ দ্য রিয়াকশন। তুমি দেখবে ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্ম যখন ডিরাইভ করেছিলাম প্রথম লাইনেই কিন্তু এটা লিখেছিলাম যে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইনটু প্রোডাক্টের কেমিক্যাল পোটেনশিয়াল মাইনাস রিঅ্যাক্ট্যান্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইনটু রিঅ্যাক্ট্যান্টের কেমিক্যাল পোটেনশিয়াল। সেইটাকেই তুমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখলে সামেশন ওভার আই নিউ আই মিউ আই লিখবে। তাহলে এটা ডেল্টা জি, এখানে ডেল্টা জিতে গিভস ফ্রি এনার্জি ফর দ্য রিয়াকশন। তাহলে দেখো যেটা দাঁড়ালো যে ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এইটা কিন্তু ডেল্টা জি ফর দ্য রিয়াকশন তার সঙ্গে সমান হচ্ছে। আচ্ছা এই অনেক সময় এই ডেল্টা জি ফর দ্য রিয়াকশনটা যে নেগেটিভটা মানে মাইনাস ডেল্টা জি অর মাইনাস ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এটাকে জাস্ট বলা হয় মানে রিয়াকশন অ্যাফিনিটি, হ্যাঁ, এরকম ভাবে নাম দেওয়া হয়। এটাকে অনেক সময় বলা হয় রিয়াকশন অ্যাফিনিটি। আসলে কোন একটা রিয়াকশন স্পন্টিনিয়াসলি ঘটবে কখন, যখন ডেল্টা জিটা নেগেটিভ হবে। তাহলে যত নেগেটিভ হবে রিয়াকশনটা তত প্রসিড করবে। তাহলে রিয়াকশনটা ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে তোমার রিয়াকশন অ্যাফিনিটি, সেটা অবশ্যই ডেল্টা জি এর ভ্যালু তার উপরে নির্ভর করবে। তাহলে ডেল্টা জিটা যত বেশি হবে মানে যত মোর অ্যান্ড মোর নেগেটিভ হবে আর কি, বা মাইনাস ডেল্টা জিতে যত বেশি হবে রিয়াকশনটা তত বেশি প্রসিড করবে আর কি, সেটাকে অনেক সময় বলা হয় রিয়াকশন অ্যাফিনিটি। ঠিক আছে, আমি রিয়াকশন অ্যাফিনিটি নিয়ে বেশি কথা বলছি না, তার আগে জিনিসটা দেখো যে আমি তিনটে কেস এখানে বুঝতে পারছো যে যদি তোমার ডেল্টা জিটা লেস দ্যান জিরো হয় এইটা, তার মানে ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা সেটা যদি লেস দ্যান জিরো হয়, দেন দ্য রিয়াকশন proceeds spontaneously in the forward direction, spontaneously in the forward direction। যদি ডেল্টা জিটা নেগেটিভ হয় অর্থাৎ ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা তোমার লেস দ্যান জিরো হয়, তখন রিয়াকশনটা প্রসিড করবে স্পন্টানিয়াসলি ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, এইটা তার মানে এবারে ডেল জি বাই ডেল জাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার মানে কি, মানে বেসিক্যালি জি ভার্সেস জাই পাথের স্লোপটা, জি ভার্সেস জাই পাথের স্লোপটা যখন তোমার নেগেটিভ হবে তখন রিয়াকশনটা তোমার স্পন্টেনিয়াসলি ফরওয়ার্ড ডিরেকশনে ঘটবে। মানে এটা জাস্ট ফিজিক্যালি মানে জিওমেট্রিক্যালি মানে হচ্ছে কিন্তু জি বাই জাই প্লটের স্লোপটা যখন নেগেটিভ তখন প্রসেসটা হচ্ছে স্পন্টেনিয়াসলি ফরওয়ার্ড ডিরেকশনে প্রসিড করবে। আচ্ছা উল্টো দিকে ইফ ডেল্টা জিটা গ্রেটার দ্যান জিরো তখন কি হয়, মানে ডেল্টা জি এর টার্মসে তুমি
স্পন্টিনিটিটাকে বোঝো, তার ডেল্টা জি গ্রেটার দেন 0 হলে তোমার ফরওয়ার্ড রিয়াকশন করবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা তোমার ঘটবে। তখন কি হবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস স্পন্টিনিয়াসলি, ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস স্পন্টানিয়াসলি, এটা। আর যদি এরকম হয়ে যায়, ইফ ডেল্টা জিটা তোমার 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেল জি বাই ডেল যাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, এটা তোমার 0 হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি যেটা দাঁড়াবে যে জি বাসের যাই প্লটের স্লোপটা সেটা বেসিক্যালি মানে তুমি দেখবে যখন একটা রিয়াকশন প্রসিড করে তখন গিবস এনার্জিটা তো ডিক্রিজ ঘটে, তাহলে যখন তোমার মিনিমাতে পৌঁছে গেল তখন হচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে আর কি, তখন ইকুইলিব্রিয়ামটা এসে যাবে। তখন কি আছে, দেন ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশ, তখন ইকুইলিব্রিয়ামটা কিন্তু এসে যাবে। তার মানে দেখো যে আমরা ডেল্টা জি দিয়ে রিয়াকশনটা ঘটবে কি ঘটবে না, কখন ইকুইলিব্রিয়াম আসবে সেটা আমরা বলতে অভ্যস্ত ছিলাম। এখন সেইটাকেই একটুখানি অন্যরকম ভাবে তুমি দেখতে পারো, সেটা হচ্ছে যে জি ভার্সেস যাই প্লট, অর্থাৎ গিবস এনার্জিটা অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনের রেসপেক্টে কেমন করে ভ্যারি করছে, সেই যে প্লট তার স্লোপ থেকে কিন্তু তুমি বলে দিতে পারছো যে রিয়াকশনটা কোন একটা পার্টিকুলার রিয়াকশনে ঘটবে কি ঘটবে না ইত্যাদি ইত্যাদি। একটা টিপিক্যাল এক্সাম্পল বলি তাহলে তুমি বুঝতে পারবে। ধরো একটা আমি এক্সাম্পল বলছি, স্পেসিফিক এক্সাম্পল। ধরে নাও মানে এই হচ্ছে তোমার আচ্ছা এইখানে হচ্ছে যাইটা তুমি প্লট করছো এদিক থেকে এদিকে, এইখানে হচ্ছে একদম শুরুতে যখন যাই ইকুয়াল টু 0, এটা শেষে যখন যাই ইকুয়াল টু 1। এবারে যেখানে গিবস এনার্জিটা ধরে নাও ফর দ্য টাইমিং, মানে এটা মানে শুধু রিয়াক্ট্যান্ট আছে, যেটা শুধু প্রোডাক্টে আছে, তাহলে প্রোডাক্টের গিবস এনার্জি হয়তো রিয়াক্ট্যান্টটা এখন ছোট, তার একটা টিপিক্যাল ছবি তোমার এরকম দেখতে হয়। হ্যাঁ, মানে এটা কখন না, যখন গিবস এনার্জি ফর দ্য প্রোডাক্ট মানে পিওর অবস্থা গিবস এনার্জি ফর দ্য প্রোডাক্ট সেটা হচ্ছে লেস দেন পিওর অবস্থা গিবস এনার্জি ফর দ্য রিয়াক্ট্যান্ট। মানে যাই ইকুয়াল টু 1 মানে হচ্ছে প্রোডাক্ট, আর যাই ইকুয়াল টু 0 মানে রিয়াকশন যা শুরু হচ্ছে তখন তোমার মেনলি রিয়াক্ট্যান্ট আছে। তাহলে এরা তখন এই জি ভার্সেস যাই প্লট করলে এই প্লটটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে। আর এবং এই প্লটটা যখন আঁকছি তখন অবশ্যই টেম্পারেচার প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে ছবি আঁকছি। আচ্ছা এবার দেখো এই যে আমি এইটাকে যদি মিনিমা বলি, এই যে জায়গাতে এই যে পয়েন্টটাতে, এই পয়েন্টটা কিন্তু ডেল জি বাই ডেল যাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার সেটা দেখো 0, তাহলে এই যে জাইয়ের ভ্যালুটা সেটা তোমার ইকুইলিব্রিয়াম ভ্যালু। আর এই জায়গায় যদি তুমি করো এদিকে ট্যানজেন্টটা কি হবে না, ডেল জি বাই ডেল যাই একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, এটা পরিষ্কার স্লোপটা নেগেটিভ, তার মানে কি প্রসেসটা ফরওয়ার্ড ডিরেকশনে স্পন্টিনিয়াসলি যাবে। আর এই জায়গাতে দেখো স্লোপটা পজিটিভ, ডেল জি বাই ডেল যাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এটা বেসিক্যালি গ্রেটার দেন 0, স্লোপটা পজিটিভ, তার মানে এই ব্যাকওয়ার্ড ডিরেকশনে প্রসেসটা কন্টিনিউয়াসলি ঘটবে। তাহলে তুমি এখানে যদি ছেড়ে দাও বলটা গড়িয়ে এদিকে আসার চেষ্টা করবে, এখানে যদি ছেড়ে দাও বলটা গড়িয়ে এখানে আসার চেষ্টা করবে, কোথায় গিয়ে থামবে ইকুইলিব্রিয়াম পজিশনে, যেখানে ডেল জি বাই ডেল যাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা 0, অর্থাৎ জি বাসের যাই প্লটটা একটা তোমার মিনিমা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা যে একটা টিপিক্যাল সিচুয়েশন যেখানে প্রোডাক্টের গিবস এনার্জি রিয়াক্ট্যান্টের থেকে কম, তার জন্য একটা আমি ছবি আঁকলাম, যে ছবি থেকে তুমি বুঝতে পারছো যে কোন জায়গায় বেসিক্যালি ফরওয়ার্ড রিয়াকশন ঘটবে, কোন জায়গায় ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটবে, আর কোন জায়গায় বা ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে। আচ্ছা এইটা তোমাকে বুঝতে হবে যে যে মানে এটা একটা টিপিক্যাল সিচুয়েশন যেখানে প্রোডাক্টের গিবস এনার্জিটা সেটা রিয়াক্ট্যান্টের থেকে হচ্ছে তোমার কম ছিল। এরকম সিচুয়েশন হতে পারে যেখানে প্রোডাক্টের গিবস এনার্জি সেটা রিয়াক্ট্যান্টের গিবস এনার্জির তুলনায় ধরো কমের বদলে ধরো বেশি, এটাও হতে পারে। বেশি তার মানে এইখানে যদি যাই ইকুয়াল টু 0 হয়, এখানে যদি যাই ইকুয়াল টু 1 হয়, এখানে যাইটা যদি এদিক থেকে এদিকে তোমার বাড়ে, তাহলে এইটা রিয়াক্ট্যান্ট হলে এটা প্রোডাক্ট, তার ক্ষেত্রে ছবিটা ধরো এরকম দেখতে হলো ছবিটা। তাহলে এই জাস্ট প্রসেসটা এদিক থেকে এদিকে যাবে, এটা এদিক থেকে এদিকে যাবে, এই জায়গাটা তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে যদি জি ভার্সেস যাই প্লট করো, যখন টেম্পারেচার প্রেসারটা তোমার ফিক্সড। তো দেখো এই যে এইটুকু যে জায়গায়, এই জায়গাটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এর স্লোপটা হচ্ছে তোমার নেগেটিভ, অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশনে ঘটবে। এই পয়েন্টের এদিকে হচ্ছে স্লোপটা হচ্ছে তোমার পজিটিভ, তখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে ঘটবে, তখন এই জায়গায় এসে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। আর ফাইনালি যদি তুমি আরেকটা কেস কনসিডার করো যেখানে
তোমার জি স্টার ফর দ্য প্রোডাক্ট আর জি স্টার ফর দ্য রিয়াক্ট্যান্ট তারা অ্যাকচুয়ালি সমান। এখানে জাইটা যাচ্ছে, এখানে জাই ইকুয়াল টু 0, এখানে জাই ইকুয়াল টু 1, টেম্পারেচার প্রেসার তুমি ফিক্স করে দিচ্ছ। তাহলে এই হচ্ছে এই দুটো সমান, তাহলে এইটা এইরকম ভাবে গেল, এটা হতে ভাবে এরকম ভাবে গেল, এইটা। তাহলে এইখানে তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়ামটা আসছে। তাহলে রিয়াকশনটা এদিক থেকে এদিকে যেতে চাইবে, আর এইখানে ছেড়ে দিলে এদিক থেকে এদিকে যেতে চাইবে। কোথায় গিয়ে থামবে না, এইখানে গিয়ে বেসিক্যালি তোমার থামবে। তাহলে জাস্ট আমি জি ভার্সেস যাই যদি প্লট করি, তাহলে এই বিভিন্ন রকমের সিচুয়েশন ঘটতে পারে। এবারে সেই ছবি থেকে তুমি পরিষ্কার বুঝে দিতে পারবে যে কোন জায়গা থেকে তুমি যদি স্টার্ট করো তোমার ফরওয়ার্ড ডিরেকশনে প্রসেসটা ঘটবে, কোন জায়গা থেকে স্টার্ট করলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে প্রসেসটা ঘটবে, আর কোথায় গেলেই তোমার ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এটা বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে ছবিটা, এই ছবিটাকে আমি এটা অন্য রকমভাবে ইন্টারপ্রিট করতে চাইছি। আচ্ছা, ইন্টারপ্রিট করার জন্য তুমি দেখো এই যে মানে ফ্রম দ্য অ্যাডিটিভিটি রুল তুমি কি জানো? আমি তো জি ভার্সেস যাই প্লট করছি, তাহলে জিটা তো জানতে হবে। জিটা কি করে জানবো না? ফ্রম দ্য অ্যাডিটিভিটি রুল জিটা হচ্ছে তোমার হয় সামেশন ওভার আই এন আই মিউ, এটা তুমি জানো অ্যাডিটিভিটি রুল হচ্ছে এইটা। আচ্ছা, এইটাকে দেখো আমি কিভাবে লিখছি, সামেশন ওভার আই এন আই, আমি এখানে করলাম কি মিউ আই স্টার করলাম প্লাস মিউ আই মাইনাস মিউ আই স্টার করে দিলাম, মিউ আই স্টার প্লাস মিউ আই মাইনাস মিউ আই স্টার, অর্থাৎ যে জিনিসটা যোগ করেছে সেই জিনিসটা আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে সামেশন ওভার আই এন আই মিউ আই স্টার প্লাস সামেশন ওভার আই এন আই মিউ আই মাইনাস মিউ আই স্টার, এটা। আর এবারে দেখো এই যে জিনিসটা, দিস ইজ নাথিং বাট, যদি পিওর অবস্থায় থাকতো তার যে গিভস এনার্জি হয় সেটা। আর এই টার্মটা চিনতে পারছো? এটাই দেখো যখন ডেল্টা যে মিক্সিং এর এক্সপ্রেশন বের করেছিলে, এটাই ছিল যে তোমার মেশানোর আগে টোটাল গিভস এনার্জি ছিল হচ্ছে সামেশন ওভার আই এন আই মিউ আই স্টার, কারণ কেমিক্যাল পোটেনশিয়ালটা মিউ আই স্টার ছিল। আর মেশানোর পরে হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়ালটা মিউ আই হয়ে গেছে, যেখানে গিভস এনার্জিটা সামেশন ওভার আই এন আই মিউ আই হয়ে গেছে, তার যে ডিফারেন্সটা এটা ডেল্টা জি মিক্সিং। আচ্ছা, এখানে মানে এটা বলে নেওয়া দরকার ছিল, যেখানে মিউ আই স্টারটা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল of the pure ith component, আর মিউ আই তো ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল মিক্সটা, সেটা তুমি দেখতে পাচ্ছ। দেখো জিটা বেসিক্যালি একটা হচ্ছে যে যদি একটা মানে রিয়াকশনের রিয়াক্ট্যান্ট আছে, প্রোডাক্ট আছে, যদি রিয়াক্ট্যান্ট প্রোডাক্টগুলো তুমি একটা আইসোলেটেড কন্টেনারের মধ্যে রাখতে তাহলে যে গিভস এনার্জি হতো, তার সঙ্গে এবার অ্যাকচুয়াল সিচুয়েশনে তো তা নয়, তারা বেসিক্যালি মিশে আছে। এই মিশে যাওয়ার জন্য একটা অ্যাডিশনাল গিভস এনার্জি তোমার আসবে, যেটা সার্টেনলি নেগেটিভ তুমি জানো, যদি আইডিয়াল গ্যাস তুমি কনসিডার করো। হ্যাঁ, তাহলে ওভারঅল জিনিসটা এই মানে জিটা হচ্ছে এই জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং তার যোগ করে আসছে এটা। আচ্ছা, এবারে আমার এই মানে রিয়াকশনটা ঘটবে কি ঘটবে না সেটা বোঝার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ডেল জি বাই ডেল জাই, এর বেসিক্যালি সাইনটা লাগে। তাহলে ডেল জি বাই ডেল জাই তুমি করো, তাহলে এটা কি হবে ডেল জি স্টার বাই ডেল জাই এইটা। আচ্ছা, পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, হ্যাঁ কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, প্লাস হচ্ছে ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই at constant temperature pressure. So del G by del J at constant temperature pressure, এখানে del G star by del J at constant temperature pressure প্লাস হচ্ছে delta G mixing by del J at constant temperature pressure, এইরকম ভাবে। আচ্ছা, এবারে দেখো at equilibrium কি হয়, del G by del J at constant temperature pressure তো 0, তাই এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করবে যে তোমার যে ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা, সেইটা যখন তোমার মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এর যখন সমান হবে, তখনই হচ্ছে তোমার এই ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তাহলে দেখো অ্যাট ইকুইলিব্রিয়ামে তুমি জানো ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার সেটা হচ্ছে 0, তারপর ডান দিকের টার্মটা 0, তার ডান দিকের টার্মটা কখন 0 হবে, যে প্রথমটা এবং সেকেন্ডটা
তাদের মানে ম্যাগনিটিউডগুলো সমান বাট অপোজিট ইন সাইন। তার মানে ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, সেটা হচ্ছে মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, তার সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি জি স্টার বাসে যাই প্লট করো, তার একটা স্লোপ আছে, সেই স্লোপের নেগেটিভটা, আর ডেল্টা জি মিক্সিং বাসে যাই প্লট করো তার একটা স্লোপ আছে, সেই দুটো যখন সমান হয়ে যাবে তখন ডেল জি বাই ডেল জাইটা তোমার 0 হয়ে যাবে এবং তোমার ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তার মানে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে গেলে যেটা দাঁড়াচ্ছে যে এই ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লটের স্লোপ শুড বি ইকুয়াল বাট অপোজিট অফ সাইন টু দ্যাট অফ দ্য জি স্টার ভার্সেস জাই প্লটের স্লোপ। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম slope of delta G mixing versus J plot will be equal J plot will be equal but opposite sign to that of G star versus J plot. So at equilibrium, slope of delta G mixing versus J plot will be equal but opposite in sign to that of G star versus J plot. তাহলে ম্যাথামেটিক্যালি জায়গাটা বুঝতে পারলে তো, যে ম্যাথামেটিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমি কিভাবে শুরু করলাম দেখো, যে আমি এইখান থেকে জাস্ট একটা দুটো ইকুয়েশন করার পর আমি যেটা এইটা দেখালাম যে ডেল্টা জি অর্থাৎ গিবস এনার্জি ফর দ্য রিয়াকশন, সেটা ইজ নাথিং বাট জি ভার্সেস জাই প্লটের মানে গিবস এনার্জি ভার্সেস অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, তার যে প্লট তার স্লোপের সঙ্গে সমান হয়। এবার ডেল্টা জি দিয়ে কোনো একটা প্রসেস কন্টিনিউয়াস কিনা বা ব্যাকওয়ার্ড ডিরেকশনে কন্টিনিউয়াস কিনা বা ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে কিনা সেটা আমি দেখতে অভ্যস্ত। তা সেটাকে তুমি এখন জি ভার্সেস জাই প্লটের স্লোপ দিয়েও একই জিনিসটাকে ইন্টারপ্রিট করতে পারো। এবং তার সঙ্গে আরো যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে যে যে তুমি এই যে জি ভার্সেস জাই প্লটের স্লোপটাকে করবে, সেইটাকে কিন্তু তুমি জাস্ট যেহেতু জিটা জি স্টার বা ডেল্টা জি মিক্সিং সেটা হয়, তাহলে তুমি এই ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার 0 হলে তো ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে, তাহলে সেই ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করাটাকে তুমি আরেক রকম ভাবে ইন্টারপ্রিট করতে পারছো। সেটা হচ্ছে তুমি ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লট করো, তার কোন একটা পার্টিকুলার পয়েন্টে স্লোপ বের করো, সেই স্লোপটা যখন জি স্টার ভার্সেস জাই প্লট তার স্লোপের সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন হয়ে যাবে, তখনই তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। ঠিক আছে, তো এইটা এই যে রেজাল্টটা তুমি পেয়েছো সেটা আমি ছবি দিয়ে জাস্ট একটু তোমাকে দেখিয়ে দিতে চাইছি। দেখ, মানে এখন পর্যন্ত যেটা বলেছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে তো, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর মাইক্রোফোন অন হয়ে গেল রে। দেখো, তাহলে আমি ধরো এদিক থেকে এদিকে জাই প্লট করছি, এইখানে জাইটা তোমার 0 ছিল, এখানে জাইটা 1 ছিল, টেম্পারেচার প্রেসার তুমি ফিক্স করে দাও। আচ্ছা, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে ওই যে কোনো একটা কেস কনসিডার করছি যেখানে ধরো তোমার এই মানে যে কোনো যে তিনটে পসিবল ছবি আমি এখানে এঁকেছিলাম, যে কোনো একটা ছবি দিয়ে স্টার্ট করি। ধরো আমি এই শেষের ছবিটাকে এই সেকেন্ড ছবিটা দিয়ে স্টার্ট করছি। আচ্ছা দেখো, যে তুমি এই প্লট করো হচ্ছে এইদিকে, তো জিটা কি প্লট করছি, তাহলে জি ধরে নাও রিয়াক্ট্যান্টের হচ্ছে এইটা, আর ধরে নাও হচ্ছে তোমার প্রোডাক্টের জন্য এইটা। তাহলে একটা জিনিস প্রথমে খেয়াল করো যে আমি একই ছবিতে এইটাকে লিখবো, অর এটাকে লিখবো, অর হচ্ছে ডেল্টা জি মিক্সিংটাকে লিখবো। মানে একই ছবিতে তিনটে জিনিস আমি প্লট করব, মানে জি প্লট করবো, জি স্টার প্লট করবো, ডেল্টা জি মিক্সিং প্লট করবো। তাহলে প্রথমে ডেল্টা জি মিক্সিংটা ছবিটা কেমন হয় বলো তো? নিশ্চয়ই মনে আছে, একটা বাইনারি সলিউশন যদি তুমি কনসিডার করো, মানে বাইনারি সলিউশন যদি কনসিডার করো, তাহলে জাস্ট ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লট এরকম দেখতে হচ্ছে। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা কার ছবি না, এই ছবিটা বেসিক্যালি ডেল্টা জি মিক্সিং এর ছবি উইথ রেসপেক্ট টু জাই। হ্যাঁ, এটা এবং জাইটা যখন তোমার বেসিক্যালি হাফ হয় তখন তার মিনিমাম ভ্যালুটা তুমি পৌঁছাও। এটা ডেল্টা জি মিক্সিং এর ছবি। আচ্ছা, এবারে তোমার
তুমি যদি কোনো মিক্সিং না কনসিডার করো, তাহলে রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্টের দিকে যাচ্ছে তখন এই যে জি স্টার, যেটা জি স্টার মানে হচ্ছে মানে গিবস এনার্জি, সেটা হচ্ছে যখন কোনো মিক্সিং হচ্ছে না, পুরো সেপারেটেড হয়ে আছে আর কি, সেইখানে তুমি যদি মানে সরি ডেল্টা ডেল্টা জি স্টার থাকছে না, আর জি স্টার বললেই হয়, ঠিক আছে। মানে জি স্টারের যখন তুমি প্লটটাকে করছো, তাহলে জি স্টারের প্লটটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে হয়। জি স্টারটা জাইয়ের সঙ্গে একটা স্ট্রেট লাইন দিয়ে যায়। আচ্ছা, এবারে আমার কি ছিল না, জিটা হচ্ছে জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং, তাই তো? তাহলে তুমি যখন জি এর ছবিটা আঁকবে, জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং এটা হবে। আচ্ছা, একটা জিনিস, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, এইখান থেকে এই ছবিটা এইখান থেকে আঁকলে একটুখানি মিসকনসেপশন তৈরি হয়ে যাচ্ছে। কারণ ডেল্টা জি মিক্সিং যখন ছবিটা তুমি আঁকছো, ডেল্টা জি মিক্সিং মানে হচ্ছে কিন্তু এই ভ্যালুগুলো তোমার জিরো। আর যখন তোমার কোনো একটা রিয়াক্ট্যান্ট, ধরো সে যখন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যখন যাচ্ছ, এইটা হচ্ছে এইটাকে তোমার জি স্টার বললে, এখানে রিয়াক্ট্যান্টের অ্যাবসলিউট গিবস এনার্জি এটা জিরো নাই হতে পারে, এটা পজিটিভ কিছু একটা থাকতে পারে। তো এইটা হচ্ছে রিয়াক্ট্যান্টের অ্যাবসলিউট গিবস এনার্জি, এটা হচ্ছে প্রোডাক্টের অ্যাবসলিউট গিবস এনার্জি। এবারে জি স্টার ভার্সেস যাই যদি তুমি প্লট করো, সেটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন হচ্ছে। আচ্ছা, জিটা কত? জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং। তাহলে দেখো, এবার তুমি যখন এই দুটো যোগ করছো তখন ছবির নেচারটা কেমন হবে? ছবির নেচারটা হচ্ছে যে মানে এই দুটো যোগ করতে হচ্ছে, তাহলে এইটা জিরো, এইটা জিরো, তাহলে এই পয়েন্টটা এখানে থাকবে, এই পয়েন্টটা এখানে থাকবে, এই পয়েন্টটা এখানে থাকবে, এই পয়েন্টটা এখানে থাকবে, কারণ এই মানে জি ফর দ্য রিয়াক্ট্যান্ট তার সঙ্গে জিরো যোগ হচ্ছে এখানে। এবার এখানে কি হচ্ছে, মানে এর সাথে এবারে এই জিনিসটা নেগেটিভ, নেগেটিভ মানে জিনিসটা তোমার আলটিমেটলি কমছে, কমে কমে এই জায়গাটা তাহলে এরকম একটা টিপিক্যাল ছবি তুমি এক্সপেক্ট করতে পারো। হ্যাঁ, এরকম একটা টিপিক্যাল ছবি, মানে মুছে দিয়ে ঠিক করে রাখো। কিছু না, এই দুটোকে যা যোগ করেছো, মানে এই যে লাইনটা আর এই যে লাইনটা, এই দুটো লাইন তুমি জাস্ট ভ্যালুগুলোকে সে যোগ করে ফেলো আর কি। হ্যাঁ, আর ডেল্টা যে মিক্সিং তার একটা নেগেটিভ ভ্যালু, এটা তো অলওয়েজ নেগেটিভ, নেগেটিভ ভ্যালু আছে, আর জি স্টারটা তোমার এখানে পজিটিভ লিখেছি আমি। তাহলে এই দুটোকে যোগ করো, যোগ করলে একটা টিপিক্যাল ছবি, যেটা সেই টিপিক্যাল ছবিটা হচ্ছে এরকম দেখতে হবে। আচ্ছা, মানে আমি এইখানে শুধু রেজাল্টেন্ট ছবিটাকে এঁকেছিলাম। এই যে রেজাল্টেন্ট ছবিটা, এই রেজাল্টেন্ট ছবিটা কিন্তু দুটো জায়গার কন্ট্রিবিউশন থেকে আসছে, একটা জি স্টারের কন্ট্রিবিউশন আসছে, ডেল্টা জি মিক্সিং এর কন্ট্রিবিউশন আসছে, সেখান থেকে তোমার এই জিনিসটা আসছে। আচ্ছা, এবারে দেখো কি জিনিসটা হচ্ছে। এবারে তুমি যে কাজটাকে করছো সেটা হচ্ছে এই যে যে তোমার মানে ইকুইলিব্রিয়ামটাকে যদি তোমার বুঝতে হয়, তাহলে ইকুইলিব্রিয়ামটা বোঝার জন্য তোমায় কি করে, মানে কি করতে হবে না, প্রথমেই যেটা দরকার যে জি স্টার ভার্সেস যাই, জি স্টার, এই যে জি স্টার ভার্সেস যাই, সেই প্লটটা হচ্ছে এই প্লটটা। এই প্লটটা যদি এইটাকে ধরে এসছে এ পয়েন্ট বলো, এইটাকে যদি বি পয়েন্ট বলো, তাহলে এবি কে স্ট্রেট লাইনটা, এবি স্ট্রেট লাইনটা তার যে স্লোপ, স্লোপ অফ এবি, এইটা কত? এইটাই বেসিক্যালি তোমার ডেল জি স্টার বাই ডেল যাই। এটাকে স্ট্রেট লাইন তো, যার স্লোপটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ডেল জি স্টার ভার্সেস ডেল যাই, সেটা হচ্ছে স্লোপ অফ এবি। আচ্ছা, এবারে তুমি একটু খেয়াল করে দেখো যে যেহেতু স্লোপটা এম হচ্ছে তোমার ট্যান থিটা হয়, তাহলে যদি থিটাটাকে তুমি চেঞ্জ করে মাইনাস থিটা করে দাও, তাহলে নতুন যে এমটা সেটা কি হয়ে যাবে? ট্যান অফ মাইনাস থিটা, মানে মাইনাস ট্যান থিটা, মানে তোমার মাইনাস এম হয়ে যাবে। তার মানে স্লোপ পাল্টানো মানে হচ্ছে থিটাটাকে তুমি জাস্ট পজিটিভ থেকে নেগেটিভ করে দাও। ধরো তুমি যদি এইখানে একটা লাইন ধরতে, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটা যদি তুমি পজিটিভ অ্যাঙ্গেল থিটা বলো, তাহলে এইখানে তুমি কি করবে না, এর ঠিক এই দিকে ধরো এই এরকম একটা লাইন তুমি কনসিডার করলে, এরকম একটা লাইন কনসিডার, ধরে ও বি প্রাইম ধরে নাও, যাতে করে এই যে অ্যাঙ্গেলটা,
এই অ্যাঙ্গেলটা হচ্ছে উল্টো দিকে তোমার মাইনাস থিটা হয়ে গেল। তার মানে ওবি যা স্লোপ হবে, এ বি যা স্লোপ হবে, এ বি প্রাইম তার স্লোপটা হচ্ছে সেম বাট অপোজিট ইন সাইন হবে। দেখো তাহলে আমার থিটাটা মাইনাস থিটা করলেই তো তোমার জাস্ট একটা স্লোপটাকে অপোজিট হয়ে যায়, মানে এম যেহেতু ট্যান থিটা, আমি থিটাটাকে জাস্ট মাইনাস থিটা করলাম। অর্থাৎ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাকে যদি তুমি পজিটিভ অ্যাঙ্গেল ধরো, তাহলে ক্লকওয়াইজ রোটেশনটাকে তুমি নেগেটিভ অ্যাঙ্গেল বলে, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা যে মাইনাস 30 ডিগ্রি। তাহলে এইখানে তুমি স্ট্রেট লাইনটা আঁকলে মানে বেসিক্যালি মানে মানে স্লোপ অফ এ বি প্রাইম আর কি, যেটা সেইটা বেসিক্যালি কত হবে, তাহলে মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার তার সঙ্গে সমান হবে। তাহলে জাস্ট এ বি এই যে স্ট্রেট লাইনটা তার স্লোপটা হচ্ছে ডেল জি স্টার ভার্সেস জাই প্লট, মানে জি স্টার ভার্সেস জাই প্লটের যে স্লোপ, অর্থাৎ ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট পিপি। এবার আমি যেটা করেছি, এই যে লাইনটা, এই লাইনের উপরে বেসিক্যালি ওই এ বি লাইনের একটা রিফ্লেকশন নিয়েছি, আর রিফ্লেকশন নেয় ইকুইভ্যালেন্ট টু সে যে তুমি বেসিক্যালি অ্যাঙ্গেলটা থিটার বদলে মাইনাস থিটা দিয়ে তুমি একটা স্ট্রেট লাইন আগলে যে নতুন স্ট্রেট লাইনটা হলো এ বি প্রাইম, তার স্লোপটা সেটা বেসিক্যালি আগে যে স্ট্রেট লাইনটা ছিল এ বি তার সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন হলো এইটা। আচ্ছা, এবারে নেক্সট যে কাজটা আমি করছি সেটা হচ্ছে যে এই কোন একটা স্ট্রেট লাইনের প্যারালাল যে কোনো লাইন, কোন একটা স্ট্রেট লাইনের প্যারালাল যে কোনো লাইন, তাদের স্লোপ এক্স্যাক্টলি একই হয়। ওই স্ট্রেট লাইনের প্যারালাল একটা লাইন টানছি, যেটা হচ্ছে এই লালটা, হ্যাঁ সরি এইটা ধরো এটা আমি নাম দিচ্ছি, একটা হচ্ছে এ ডবল প্রাইম, আর ধরো এইটা হচ্ছে বি ডবল প্রাইম। তাহলে এ ডবল প্রাইম বি ডবল প্রাইম এটা কি, এটা হচ্ছে প্যারালাল টু এ বি প্রাইম, মানে এ বি প্রাইম যেটা ছিল তার প্যারালাল একটা লাইন টানলাম, এটা এ ডবল প্রাইম বি ডবল প্রাইম এইটা, আর প্যারালাল টু এটা এ বি প্রাইম। তার মানে কি হচ্ছে, তাহলে স্লোপ অফ এ ডবল প্রাইম বি ডবল প্রাইম কি হবে, ইকুয়াল টু, তাহলে ওইটাই হবে, এটা হলো, ঠিক আছে, তাহলে এটাই হলো, তাই তো? দেখো বোঝার ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে আমি বলছি যে যে এই যে স্ট্রেট লাইনটা তুমি বলছো, সেই স্ট্রেট লাইনের তোমার জাস্ট মানে স্ট্রেট লাইনের, আচ্ছা তুমি এক কাজ করো, দাঁড়াও এক সেকেন্ড, এইটা তো কাছাকাছি হয়ে গেছে, তো কাছাকাছিটা মানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট নয়, মানে তুমি মানে যে কোনো একটা এর প্যারালাল স্ট্রেট লাইন তুমি আঁকতে চাইছো, যে কোনো প্যারালাল স্ট্রেট লাইন, আমি একটু দূর দিয়ে আঁকি। এই যে স্ট্রেট লাইনটা ধরো, এই যে স্ট্রেট লাইনটা পরিষ্কার বুঝতে পারছো, এ ডবল প্রাইম, এটা ধরো বি ডবল প্রাইম, তাহলে এই স্ট্রেট লাইনটা হচ্ছে এ বি প্রাইম তার প্যারালাল, তাহলে প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপ একই হয়। তার মানে এ বি প্রাইমের যা স্লোপ, এ ডবল প্রাইম বি ডবল প্রাইম স্ট্রেট লাইনের স্লোপটা এক্স্যাক্টলি একই। আর আগে আমি অলরেডি বলেছি এ বি প্রাইম তার স্লোপটা হচ্ছে তোমার মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। তার মানে হচ্ছে তোমার এ ডবল প্রাইম বি ডবল প্রাইম তার স্লোপটা হচ্ছে তার সঙ্গে সমান হবে। আচ্ছা, এবার এরকম প্যারালাল স্ট্রেট লাইন তুমি তো অনেক আঁকতে পারো, তাহলে আর একটা স্ট্রেট লাইন তুমি আঁকছো ধরো একদম স্পেসিফিক্যালি, এইটা আর একটা স্ট্রেট লাইন বললাম এ ট্রিপল প্রাইম, ধরো বি ট্রিপল প্রাইম, ঠিক একই রকম ভাবে স্লোপ অফ এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম, এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম, সেটা কত হবে, সেটাও সেই মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। মানে আমার জাস্ট এ বি প্রাইমের স্লোপটা হচ্ছে এ বি যে স্ট্রেট লাইন তার সমান বাট অপোজিট ইন সাইন, আর এ বি সেই স্ট্রেট লাইনের স্লোপটাই হচ্ছে ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। তারপরে এ ডবল প্রাইম বি ডবল প্রাইম এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম তাদের সবার স্লোপ হচ্ছে জাস্ট এই জি স্টার ভার্সেস জাই প্লটের যা স্লোপ হয় তার সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন। এবারে দেখো এই এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম তার একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম এটা হয়ে গেছে মানে এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম ইজ অ্যাকচুয়ালি the tangent
অন ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লট। দেখো এই যে কালো লাইনটা ছিল এটা তো ডেল্টা জি মিক্সিং এর ছবি, তাহলে আমি এমনভাবে ছবিটাকে এঁকেছি যাতে করে হচ্ছে এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম সেটা হয়ে গেছে তোমার ট্যানজেন্ট অন ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লট। কোথায় না অ্যাট এ পার্টিকুলার ভ্যালু, কোন পার্টিকুলার ভ্যালুতে ধরে নাও এটা হচ্ছে একটা জাই মানে ইকুইলিব্রিয়াম আমি নাম দিচ্ছি, এটা ইকুইলিব্রিয়াম ভ্যালু এখন ভুলে যাও, যে একটা পার্টিকুলার ভ্যালু মানে এই জাই ইকুইলিব্রিয়ামে মানে যখন জাই ইকুয়াল টু জাই ইকুইলিব্রিয়াম আর কি, তখন হচ্ছে এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম ইজ অ্যাকচুয়ালি দ্য ট্যানজেন্ট অন ডেল্টা জি মিক্সিং। তার মানে বেসিক্যালি দেখো যে এই যে জিনিসটা এটা তাহলে তার মানেটা কি, এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম, তার মানে বেসিক্যালি স্লোপটা কি হলো যে ডেল্টা জি, আমি যখন এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইমের স্লোপ বলেছি তার মানে এটা ইজ নাথিং বাট ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই, কোথায় না জাস্ট বেসিক্যালি অ্যাট জাই ইকুয়াল টু জাই ইকুইলিব্রিয়াম এইটা। এবং এটা এটা কার সঙ্গে সমান না, এটা বেসিক্যালি মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার তার সঙ্গে সমান। তার মানে তুমি যদি জাস্ট যেভাবে আমি তোমাকে দেখালাম তাতে হচ্ছে জাস্ট এই জাই ইকুয়াল টু জাই ইকুইলিব্রিয়ামে যদি ডেল্টা জি মিক্সিং এর উপরে একটা ট্যানজেন্ট আনো তার যে স্লোপটা সেইটা হচ্ছে জি স্টার ভার্সেস জাই প্লট তার স্লোপের সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন। তাহলে এইটা করেসপন্ড করলো কি, তাহলে জাই ইকুয়াল টু জাই ইকুইলিব্রিয়াম ইজ দ্য ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন। মানে আমার এর আগে ম্যাথামেটিক্যালি যেটা আমি বলেছিলাম যে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে তখন জাস্ট এইটা সমান হয়, দেখো আমার ছবিটা হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি এইটা যখন সমান হচ্ছে কোথায় না যখন জাই ইকুয়াল টু জাই ইকুইলিব্রিয়াম, এবং তুমি দেখো এইটাকে জাস্ট একটুখানি এক্সট্রাপোলেট করো তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো। দেখো এই যে এই সিচুয়েশনটা কখন অ্যাটেন্ড করছে না তোমার এই জায়গাতে, এবং এই জায়গাটা দেখো বেসিক্যালি জি ভার্সেস জাই প্লটটা যেটা যে মিনিমা দিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই যে প্রথম ছবিটা আমি যেমন দেখিয়ে দিয়েছিলাম যে আমি কিছু যদি অত না বুঝতাম তাহলে কি হচ্ছে জি ভার্সেস জাই প্লটটা যেটা যে পয়েন্টে মিনিমা দিয়ে গেল সেটা হলো ইকুইলিব্রিয়াম ভ্যালু। তাহলে তুমি এখানে দেখো তুমি যদি অত ঝামেলার মধ্যে না যেতে তাহলে কি হতো, তোমার ইকুইলিব্রিয়াম ভ্যালুটা এই পয়েন্টটা হতো, এবং সেই এই পয়েন্টটা তুমি অ্যাকচুয়ালি পেলে কি করে না এই পার্টিকুলার পয়েন্টে অ্যাকচুয়ালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তোমার ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লটের স্লোপটা জাস্ট তোমার জি স্টার ভার্সেস জাই প্লটের স্লোপের সঙ্গে সমান বাট অপোজিট সাইন করে। তাহলে যে রেজাল্টটা তুমি এখানে বলেছো সেইটাকে দেখো তুমি জিওমেট্রিক্যালি ইন্টারপ্রেট করে ফেলবে। দেখো ব্যাপারটা পরিষ্কার হয়েছে, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাটা মানে আমার মনে হয় যতটা আমি পড়িয়েছি আজকে, তাহলে এই জায়গাটা যদি কঠিনতম জায়গা, তাহলে এই জায়গাটা তো ভিডিও তো থাকছেই, হ্যাঁ তোমরা এই জায়গাটা বারবার শুনবে, বইটা পড়বে, এবং এই যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি নিজের মতো করে আন্ডারস্ট্যান্ডিংটা তোমার কাছে কেন পরিষ্কার থেকে যায়। তুমি তো ঠিক আছে না বুঝে একটা ছবি তুমি এঁকে দেবে, কিন্তু আমি একদম লজিক্যালি পরপর করে যে হ্যাঁ দেখো আমি কোনো মানে আমি আগে থেকে একদিন ব্যাকিং ট্যাকিং কিছু করিনি, কিন্তু আমি দেখো এমনভাবে করে এলাম যে ন্যাচারালি হচ্ছে যে যে পার্টিকুলার যাইয়ে মানে যে পার্টিকুলার ভ্যালু অফ যাইয়ে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে, দেখো সেইটা অটোমেটিক্যালি হচ্ছে তোমার জি ভার্সেস জাই প্লটের মিনিমা দিয়ে পাস করছে, এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিন্তু মানে কিন্তু আমার কিন্তু কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ মানে এটা হতে বাধ্য আর কি, তুমি যদি ঠিক করে ছবি আঁকো তাহলে এটাও হতে বাধ্য। তো দেখো তাহলে আজকে এই এতখানি জিনিস যেটা আমাদের কভার করার কথা ছিল, মানে মোটামুটি সিলেবাস অনুযায়ী যেটা আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেটা আমরা করে ফেললাম, কিন্তু আরেকদিন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা ইউজ করবো বলেছি 3 দিন, কারণ আমাদের বেশ কিছু প্রবলেমস করতে হবে এবং কিছু টিপিক্যাল রিয়াকশনস আছে, সেই টিপিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে তোমার ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলোকে লেখা, যেটা সেই মতো করে নিউমেরিক্যাল প্রবলেম, বেশ কিছু এক্সপ্রেশন বের করা, এই জিনিসগুলোকে করতে হবে আর কি। হ্যাঁ তো দেখো মানে যা বলেছি তাতে কোনো অসুবিধা হয়েছে কিনা, মানে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে ভ্যারিয়াস reactions and expressions of equilibrium constants, তার সঙ্গে হচ্ছে effects of temperature, pressure,
এফেক্ট অফ টেম্পারেচার, প্রেশার, হ্যাঁ, তারপরে তোমার কনসেন্ট্রেশন, ইনার্ট গ্যাস, লাসাতিলের প্রিন্সিপাল নিয়ে যেগুলো আলোচনা করতে হয় আর কি, সেইগুলো আমাদের আলোচনা হবে। মানে ভেরিয়াস রিয়াকশনের কথা, প্রচুর এক্সাম্পলস আমরা এখানে করবো আর কি। এটা হচ্ছে নেক্সট ক্লাস আমাদের পড়ার বিষয় আর কি। তাহলে এইখানে আমরা আজকে শেষ করছি। এন্ড অফ ক্লাস, মানে এন্ড অফ ক্লাস না, এন্ড অফ লেকচার। এন্ড অফ লেকচার 7 নম্বর লেকচারই তো আজকে, না 6 নম্বর লেকচার, কি হলো জানো? 7 নম্বর, হ্যাঁ, এন্ড অফ লেকচার। বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যে সেকেন্ড পার্ট আর কি, সেখানে যেটা আলোচনা করার কথা আমরা করে ফেলবো। তো দেখো তাহলে যা বলেছি ব্যাপারগুলো পরিষ্কার হয়েছে তো, কোনো অসুবিধা নেই তো? এটা কিন্তু আমি একদম গল্প টল্প করিনি আজকে, একদম একদম টাইট আজকে জিনিসটা ছিল। মানে আগের ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটো ক্লাস বেশ সহজ জিনিস, এখান থেকে প্রচুর কোশ্চেন পড়ে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি কিন্তু ভালো করে লাইন ধরে ধরে পড়বে, হ্যাঁ, মানে আমাদের ক্লাস নোটটা পড়বে, ভিডিওটা শুনবে, স্যার বইটা পড়বে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি একেবারে ফার্স্টের স্লাইডটা একবার নিয়ে যাবেন, ওখানে যে ওই ডেরিভেশনটা করলেন ভ্যান্ট অফ রিয়াকশন আইসোথার্ম থেকে ডেরিভেশনটা করলেন না হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট লাইটে স্যার, ওখানে ওই গিবস, স্যার ওখানে পুট করলেন ওই গিভস ডেল হেলমোজিকুয়েশন। ডেল ডেলটি অফ ডেল, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ, গিবস। স্যার হেলমোজিকুয়েশন। ওখানে ওটা একটু বলবেন ডেল, ও তুমি ওই গিভস ডেল এইচ বাই টি হেলমোজিকুয়েশন, স্কোয়ারটা। ও গিভস হেলমোজিকুয়েশন জানো না নাকি? স্যার এটা ফার্স্ট সেমে ছিল, তার ফার্স্ট সেমে মানে পড়িনি তো আপনার কাছে, একটু ভুলে গেছি, ও ভুলে কলেজে গেছো, করিয়েছিল। ভুলে গেছো, বইয়ে দেখে নেবে একটু, মানে দেখে নাও একটুখানি, বাড়িতে গিয়ে নিজে নিজে একটু দেখে নাও, দেখে নিয়ে যখন অসুবিধা হবে নেক্সট দিন জিজ্ঞেস করবে, সবই হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, মানে ভুলে গেছো ঠিক আছে। মানে এক হচ্ছে যে ধরো মানে যারা এর আগে আপ টু সেকেন্ড ল পর্যন্ত থার্মোডাইনামিক্সটা পড়েনি, তাদের জানারই কথা না এটা। এবারে তোমাদের মধ্যে কয়েকজন আছো যাদের এটা জানার কথা নয়, কারণ থার্মোডাইনামিক্সের শুরুটা তোমরা পড়োইনি আর কি। মানে আমরা আমাদের যে ব্যাচ যেটা কন্টিনিউটি হচ্ছে তাদেরকে সব পড়িয়ে দিয়েছি, কিন্তু নতুন ছেলে মেয়ে যারা এসেছো, পার্টিকুলারলি ক্যালকাটা ইউনিভার্সিটি, আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে কোনো অসুবিধা নেই, তাদের ফার্স্ট সেমিস্টারে ছিল। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা থার্ড সেমিস্টারে ফার্স্ট পড়তে এসছো, তারা হয়তো তোমার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল সেকেন্ড ল করোনি। এই ফার্স্ট ল সেকেন্ড ল এর ক্লাস তো আমাদের এই ফার্স্ট ইয়ারের সাথে আমরা করিয়ে দেবো বলেছিলাম। আমরা নেক্সট ক্লাস থেকে ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করবো আর কি, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে। সেখানে তোমাদের ওই ফার্স্ট ল সেকেন্ড ল এই যে রিলেটেড পার্টটা আর কি, সেই ক্লাসটা তোমরা করে নেবে, ঠিক আছে? করে নিলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আগে করেছিল ভুলে গেছো, কি হবে, গিয়ে বাড়িতে একটু খাতাটা দেখে নিলেই তোমার মনে পড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তো ভাই? আর তারপরে হ্যাঁ যদি, হ্যাঁ স্যার, হ্যাঁ তারপরে স্যার। যদি বুঝতে অসুবিধা হয় পরের দিন বলবে, ওটা খুব সহজ ব্যাপার, আমরা খুব ইজিলি ওটা করে দেবো এখন। তারপরেও যদি তোমার মনে হয় যে বেশ অসুবিধা হচ্ছে আর কি, মানে বুঝতে পারছো না, তাহলে আমরা পরের দিন করে দেবো।